ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আমরা পড়ছিলাম হচ্ছে চ্যাপ্টার 8। আজকে আমরা চ্যাপ্টার 8টা শেষ করব, এই জন্য বাড়তি কথা না বলে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের যে অংশটি আছে সেটাতে। তো আমরা গতদিন পরে মনে হয় অ্যাকালচারেশন মডেল শেষ করেছিলাম নাকি? অ্যাকালচারেশন মডেল। জি স্যার। এবং আজকে আমরা ক্র্যাশেন্স মনিটর মডেলটা দেখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আচ্ছা, L2 বলতে কি কি বোঝায়? L2 সেকেন্ড Second ল্যাঙ্গুয়েজ, language. Second language. আচ্ছা, আর TL? টার্গেট গ্রুপ, Target Target language. language. আচ্ছা, টার্গেট ল্যাঙ্গুয়েজ। ওকে। তো এখানে আমরা যেটা পড়েছিলাম অ্যাকালচারেশন মডেল। অ্যাকালচারেশন মডেল মানে হচ্ছে এটা কোন ক্ষেত্রে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে প্রয়োজন? Second language. Second Second ল্যাঙ্গুয়েজ language. আর ইনেট থিওরি যেটা ওটা ফার্স্ট First ল্যাঙ্গুয়েজ। language. ওটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবা, ব্রিফ কোর্সের ক্ষেত্রে অনেক সময় এই বিষয়গুলো খেয়াল রাখে। ইনেট থিওরিটা কে দিয়েছেন? Noam Chomsky. হ্যাঁ, চমস্কি, তাই তো। আর ওদিকে ইয়াটা অ্যাকালচারেশন মডেল, Schumann. হ্যাঁ, শুমেন। আচ্ছা, শুমেন। ওকে। তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে ক্র্যাশেন্স মনিটর মডেল। এটা আবার কি জিনিস? এই মনিটর মডেল কি কম্পিউটারের মনিটর নাকি? স্যার ইনি একজনের নাম। কোনটা? ক্র্যাশেন? হ্যাঁ, হ্যাঁ। এই যে স্টিফেন ক্র্যাশেন একজনের নাম। জি স্যার। এই যে স্টিফেন ক্র্যাশেন একজনের নাম, ঠিক আছে। এই যে স্টিফেন ক্র্যাশেন, ইনি হচ্ছেন কি একজন লিঙ্গুইস্ট এবং এডুকেটর। হ্যাঁ, তো তিনিও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে থিওরিটা দিয়েছেন মনিটর মডেল। দেখি এটাও ওই ইনেটিস্ট, হ্যাঁ, ইনেটিস্ট ভিউয়ের সাথে রিলেটেড। এখানে তিনি আসলে কি বলতে চেয়েছেন দেখো, মনিটর মডেল দ্য থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো ইনেটিস্ট ভিউয়ে তিনি এটা লিখেছেন, কিন্তু এটা হচ্ছে মেইনলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে থিওরিটা, যেখানে দেখানো হচ্ছে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইন 1982। তাহলে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাহলে ক্রেশন্স মডেল বা ক্রেশন্স থিওরি, এটাও মানে মনিটর মডেল থিওরিটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাথে যাচ্ছে। আমরা গতদিন হাইপোথিসিস কি জিনিস সেটা সম্পর্কে একটু জেনেছিলাম, তারপরে আমরা রেখে দিয়েছিলাম মোটামুটি। হাইপোথিসিস বলতে কি বোঝায় বলো তো? অনুমান। অনুমান করা, ধারণা একটা করা। প্রপোজিশন, তাই না? হ্যাঁ, একটা প্রপোজিশন যে এরকমটা হতে পারে, তারপরে সেটাকে কি করা হয়, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করা হয় যে আসলে হাইপোথিসিস রং অথবা রাইট এটাকে। তো 5 সেন্ট্রাল হাইপোথিসিস। হাইপোথিসিস বানানটা খেয়াল করো, এটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, এসআইএস বোঝাতে সিঙ্গুলার হয়, আর ওটাকে যখন প্লুরাল ফর্ম করে থাকে তখন এসিএস হয়ে যায়, ঠিক আছে এইটা। তো এখানে 5টা হাইপোথিসিস কি কি দিয়েছে দেখেন: অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, মনিটর হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস, এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এগুলো কি জিনিস আমরা পড়তে পড়তে আশা করি বুঝে যাব। প্রথমে হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। অ্যাকুইজিশন এবং লার্নিং এই দুটো শব্দ কিন্তু একটু ডিফারেন্ট আছে, তাই না? আমরা এইচএসসিতে একটা প্যাসেজ ছিল আমাদের, আমরা যখন এইচএসসি লেভেলে ছিলাম তখন কমিউনিকেটিভ কম্পিটেন্স বলে একটা প্যাসেজ ছিল। সেই প্যাসেজ পড়তে গিয়ে আমরা এই দুটো ওয়ার্ড পেয়েছিলাম, একটা হচ্ছে লার্নিং, একটা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনটা হচ্ছে স্পন্টেনাস ভাবে যেটাকে আমরা অ্যাকুয়ার করে থাকি, যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর লার্নিংটা মেনলি হয়ে থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখন অ্যাকুইজিশন এবং লার্নিং প্রক্রিয়ায় আমাদের কি কি বিষয় ঘটতে পারে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, তাই বলছে ইন দ্য অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং হাইপোথিসিস ক্র্যাশেন ডিস্টিংগুইশেস বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই দুটার মধ্যে তিনি পার্থক্য দেখিয়েছেন। তাহলে অ্যাকুইজিশনটা বললাম প্রধানত কোন ক্ষেত্রে ঘটে বলো তো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড First ল্যাঙ্গুয়েজ? language. ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং First এটা হচ্ছে language. সাবকনশাস এবং স্পন্টেনাস একটা লার্নিং প্রক্রিয়া, যেখানে আমাদের রং বা রাইট বা হচ্ছে খুব বেশি মনোযোগ দিয়ে শিখতে হয় না, এটা সাবকনশাসলি উই লার্ন। দেখো, ক্র্যাশেন মেনটেন্স দ্যাট অ্যাকুইজিশন এবং লার্নিং আর টু ডিস্টিং অ্যান্ড সেপারেট ল্যাঙ্গুয়েজ প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকুইজিশন ইজ এ সাবকনশাস, ইমপ্লিসিট এবং ইনফর্মাল এবং ন্যাচারাল প্রসেস, যেমনটা অ্যাজ চিলড্রেন লার্ন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ আর মাদার টাং, যেভাবে মাতৃভাষা শিখে বা নিজের ভাষা শিখে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন প্রক্রিয়া। আর ইন কন্ট্রাস্ট টু অ্যাকুইজিশন, লার্নিং অকার্স অ্যাক্টিভলি অ্যান্ড কনসাসলি, এবং লার্নিং ইজ দ্য কনসাস প্রসেস অফ ডেভেলপিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থ্রু ল্যাঙ্গুয়েজ লেসন্স বাই ফোকাসিং অন দ্য গ্রামাটিক্যাল ফিচার্স অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে লার্নিং বলতে আমরা কি বুঝছি এবং অ্যাকুইজিশন বলতে কি বুঝছি, বোঝা গেছে তো? তাহলে অ্যাকুইজিশন ইজ আ সাবকনশাস, তাই তো, ন্যাচারাল ইনফর্মাল লার্নিং
প্রসেস, তাই তো? মানে এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস। আর যেটা লার্নিং সেটা হচ্ছে কি, এটা সাবকনশাস না, এটা হচ্ছে কনশাস, তাই তো? এবং এখানে আমরা কিছু রুলস এবং রেগুলেশনস মেনটেন করেই কিন্তু ভাষা শিখি, এটাই তো নাকি? তাহলে যদি পরীক্ষা এরকমটা আসে হোয়াট ইজ অ্যাকুইজিশন, তাহলে এটা কিন্তু বলতে হবে অ্যাকুইজিশন ইজ আ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস ইন হুইচ আ লার্নার লার্নস দ্য ল্যাঙ্গুয়েজ সাবকনশাসলি, তাই তো? ইনফর্মালি এবং ন্যাচারালি উইদাউট পেইং অ্যাটেনশন টু গ্রামাটিক্যাল ফিচার অর এনি রং অর রাইট, এরকম কিছু যেটা তুমি বানিয়ে বলতে পারবা। তাহলে এখানে তিনি কি বলছেন দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট রিকোয়ার এক্সটেন্সিভ ইউজ অফ কনশাস গ্রামাটিক্যাল রুলস, যেটা আমরা স্কুলে যাওয়ার আগে যে মাতৃভাষায় কথা বলা শিখেছিলাম সেটাই কি আমরা গ্রামার টামার শিখে তারপর শিখছিলাম? বলো, গ্রামার। না স্যার। না স্যার। হ্যাঁ, আমরা কিন্তু স্কুলে যাওয়ার আগে 5-7 বছরের মধ্যেই আমরা মোটামুটি স্কুলে যাওয়ার আগেই ভাষাতে কিন্তু মোটামুটি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাক্টিভ হয়ে গেছিলাম বাংলায়। হ্যাঁ, অন্যদিকে আমরা ইংরেজি জানতাম না নাকি? ইংরেজি আমাদের কি করতে জি, হয়েছিল? স্যার। এই যে শেখানো শুরু হলো ইংরেজি ছোটবেলা থেকে, এখন ইংরেজি শিখে যাচ্ছে কিন্তু ইংরেজি আমাদের কাছে ধরা দিচ্ছে না। কারণটা কি? ওই যে আমরা ওটাকে ওরকম এনভায়রনমেন্ট নাই। এনভায়রনমেন্ট নাই, স্টিমুলাস ব্যাপারটা আসছে না। হ্যাঁ, অতএব আমরা যদি ইনফরমেশন আমাদের ভাষাতে পেয়ে যাই তাহলে আমি কেন ইংরেজি শিখতে যাব? এই ঘটনাটা আমাদেরকে খুবই ডিস্টার্ব করতেছে। এবং এই জায়গাটাতে আমিও কিছুটা নিজেকে অপরাধী মনে করি তোমাদের সাথে যখন বাংলায় আমি এই যে ক্লাসগুলো নিই, কিন্তু এটাতে আসলে কিছু করার নাই, কারণ এমন একটা প্রক্রিয়ায় চলে গেছে যে আমাদের শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় ডিস্টার্বিং জায়গাটা কোন জায়গায় হয়ে গেছে জানো বর্তমানে? সেটা হয়ে গেছে কোথায়? যখন শিক্ষাটা পুরো ক্লাসরুমের বাইরে চলে গেছে এবং ফোকাসটা দেওয়া হচ্ছে পুরো পরীক্ষা কেন্দ্রিক, তখন আমাদের শিক্ষাটা কিন্তু ব্যাহত হচ্ছে। বুঝতে পারছো? হুম। আমরা হয়তো বিষয়গুলো স্যার। বুঝতেছি এবং আমাদের জি যেহেতু স্যার। ভাইভা সিস্টেমটা অবশ্যই এবার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ারে করেছে, যেটা আমাদের সময় ছিল, এটা প্রত্যেকটা ইয়ারে থাকা উচিত। প্রত্যেকটা ইয়ারে কমপক্ষে 100 মার্কের থাকা উচিত এবং এটা দুইভাবে হতে হবে। একটা হচ্ছে ক্লাসরুমে ভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে, আর একটা হচ্ছে ভাইভা সরাসরি নেওয়া হবে। তাহলে যদি স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপর একটা গুরুত্ব দেওয়া হয়, লিসেনিং এবং স্পিকিং এই দুটোর উপর একটা 50-50 মিলে 100 মার্কের একটা কোর্স থাকা উচিত। লিসেনিং স্পিকিং যেটা আমরা ক্লাসরুম নিব, আর ভাইভাতে একটা বিষয় ঘটবে। এরকমটা যদি করা যেত তাহলে হয়তো উপকারটা প্রত্যেক বছরই থাকলে ভালো হতো। হ্যাঁ, তো যাই হোক, এখানেও আমরা অনেক সময় এটাকে, এই প্রক্রিয়াটাকে আমরা একটু বাজে কাজে ইউজ করে থাকি। স্টুডেন্টকে আমরা মোটামুটি ভালো মার্ক দিয়ে দিই, তারা যেন একটা ভালো রেজাল্ট করে, সে বলতে পারুক আর না পারুক। এটাও মানে কি, আমরা অনেক ক্ষেত্রেই শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রক্রিয়াটা অনেকখানি দায়ী, আর স্টুডেন্টরা তো আছেই। এক্ষেত্রে নিজের সতর্কতা যতক্ষণ না হচ্ছে আমি নিজে, যে আমি সিগারেট খাবো না, সিগারেট খেতে তো তোমাকে কেউ, এর জন্য তো তোমাকে মামলা দিচ্ছে না বা তোমাকে তো জেলখানায় দিচ্ছে না নাকি? হ্যাঁ, দিচ্ছে? জেলে দিচ্ছে না। না, তাহলে তুমি স্যার। চাইলে সিগারেট খেতে পারো, তোমার আত্মীয় স্বজন বাদে বাকিরা আর কেউ তোমাকে কিছু বলবে না। তাহলে ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে সিগারেট খাওয়ার মতো। সিগারেট যারা খায় তারা মনে করে সিগারেট কি ক্ষতিকর না। এটা অনেকে তো মনেই করে যে সিগারেট না খেলে নাকি পুরুষ হওয়া যায় না। হ্যাঁ, ইদানিং নাকি মেয়েরা সিগারেট খেয়ে পুরুষ হতে চাচ্ছে, এরকম কিছু হলো। হুম। জি স্যার। হ্যাঁ, যে ছেলেরা সিগারেট খায় না তারা নাকি পুরুষ না, এই জন্য মেয়েরাও আজকাল পুরুষ হতে যাচ্ছে সিগারেট খেয়ে, নাকি? তো ওইরকম আর কি। তাহলে আমরা স্বাধীনতা অর্জন করি, স্বাধীনতা ভালো কাজে নিই না, আমরা খারাপ কাজে স্বাধীনতাটা পাই বা নিতে চাই। হ্যাঁ, তো যাই হোক, ছেলেরাও সিগারেট খাইলে মেয়েরা খাইলে কি সমস্যা, খাক। বাপের টাকা আছে, আমার টাকা আছে, আমি সিগারেট খাবো, তাতে কার কি যায় আসে? হ্যাঁ, তো ওইরকম আর কি। তো যাই হোক, এই জন্য এখন ক্লাসরুম ছেড়ে যখন আমাদের শিক্ষা প্রক্রিয়াটা বাইরে চলে যাচ্ছে এবং মোটামুটি সহজ পন্থা যখন আমরা পেয়ে যাচ্ছি, তখন আর ক্লাসরুমের দরকার কি, তাই না? আর ক্লাসরুমে যখন শিক্ষকরা ইংরেজিতে কথা বলতেছে, তখন স্টুডেন্টদের কাছে এই কথাই শুনতে হয় যে স্যার তো ইংরেজি ছাড়া কথা বলে না, স্যারের আবার ভাব বেশি। বুঝতে পেরেছো? এই জন্য আর ক্লাসে যাওয়া যাবে না, ক্লাসে স্টুডেন্ট এমনি থাকে না, বাংলায় কথা বলে স্টুডেন্ট থাকে না, তাহলে আর ইংরেজিতে বললে পারে তো আর রুমেই ঢুকবে না কেউ। হুম, ব্যাপারগুলো এরকম হয়ে যায়। তো যাই হোক, সেটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা আমাদের শিক্ষা প্রক্রিয়াকে, স্টুডেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, টিচার সবাই মিলে এমন একটা প্রক্রিয়া করে রেখেছি যেটা আমাদের শিক্ষাকে ব্যাহত করছে, এবং এটা জানি না কতদিন ধরে করতে থাকবে। তাহলে এটা হলো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো কি একটা সাবকনশাস প্রসেস, ন্যাচারাল প্রসেস ইন হুইচ উই অ্যাকচুয়ালি লার্ন আওয়ার মাদার টাং, যেটা আমরা মাদার টাংটা শিখে থাকি। এবার হচ্ছে অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং, এটা একটু খেয়াল রাখবা, এটা শর্ট কোশ্চেন অনেক সময় আসে এরকম পার্থক্যটা। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এটা এটা তো একদম সরাসরি আমরা বুঝতেই পারতেছি, একদম শার্প ডিফারেন্স, মানে এটা একটা আর একটার অপোজিট, পুরো শার্প ডিফারেন্স মানে একদম অপোজিট।
তাই তো? এটা বলছে কি ইমপ্লিসিট অ্যান্ড সাবকনশিয়াস, এটা যার বিপরীত হচ্ছে এক্সপ্লিসিট অ্যান্ড কনশিয়াস। ইনফর্মাল সিচুয়েশন, এটা ফর্মাল সিচুয়েশনে লার্নিং করতে হয়। গ্রামাটিক্যাল ফিল থাকে, কিন্তু আমরা গ্রামাটিক্যাল রুলসগুলোকে মেনটেন করি না, বা আমরা মানে মেনটেন করি কিন্তু সতর্ক হই না। আর এখানে আমরা রুলসগুলো শিখে থাকি। দেখো, হ্যাঁ, ইউজেস গ্রামাটিক্যাল ফিল, কিন্তু আমি গ্রামার জানি না। আমি আসতেছি, হ্যাঁ, ছেলে বলতেছে কি আমি আসতেছি, সে এই কথাটা কিন্তু বলে ফেলেছে, কিন্তু সে জানে না এটাকে কন্টিনিউয়াস টেন্স বলা হয় নাকি। হ্যাঁ, সে কি জানে? বলো, ছোট ছোট বাচ্চা। না স্যার। সে কিন্তু গ্রামার ইউজ করেছে, এমন না যে সে গ্রামার ইউজ করছে না। অনেকে বলে আরে গ্রামার লাগে নাকি। হ্যাঁ, গ্রামার প্রতিটা পদে পদে আছে, কিন্তু আমরা কনসিয়াসলি শিখছি না, অ্যাকুইজিশনে হয়ে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ, আমরা অন্যরা বলতেছে আমি সেটা ব্যবহার করছি, অতএব কোন প্রক্রিয়ায় বলতেছে, কোন সিচুয়েশনের ক্ষেত্রে বলতেছে সেটা আমরা জেনে যাচ্ছি। এই জন্য ফিল আছে, কিন্তু রুলসটাকে আমরা মেনটেন করছি না, মানে একদম পুরোপুরি কনসিয়াসলি শিখছি না। ডিপেন্ডস অন অ্যাটিটিউড অ্যান্ড ডিপেন্ডস অন অ্যাপটিটিউড, এটা হচ্ছে অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে যে আমি কমিউনিকেটিভ কম্পিটেন্সটা আমার কমপ্লিট হচ্ছে কিনা। তাই তো? আমি কলমকে তলম বললেও আমার বাচ্চা আমি বুঝে নিচ্ছি, কিন্তু এই জায়গাতে লার্নিংয়ের ক্ষেত্রে যদি এখন আমি কলমকে তলম বলি, তাহলে কি হবে পরীক্ষায়? কি বলো, পুরো ফেল। হ্যাঁ, যদি মনে করো পরীক্ষায় এসেছে কলম বানান মানে উল্টা করে লিখতে হবে, বা হচ্ছে একটা ছবি দিয়ে বলছে এটা কি, ছবি দিয়ে বলছে এটা কি, এখন সে বাচ্চা লিখেছে তলম, কি মার্ক পাবে না কাটা যাবে? কাটা যাবে। কিন্তু যে সে যদি মৌখিকভাবে মানে বাপ মায়ের কাছে বলে, তাহলে সে তো খুব খুশি, আমার ছেলে বা মেয়ে মোটামুটি কথা বলতে শিখে গেছে। তো এরকম আর কি বিষয়। লার্নিং প্রক্রিয়া মানে একটা ফর্মাল সিচুয়েশন থাকবে, সেখানে অ্যাপটিটিউড বা দক্ষতাকে বিশ্লেষণ করা হবে। স্টেবল অর্ডার অফ অ্যাকুইজিশন, এখানে একটা স্টেবল ব্যাপার থাকে। আর এটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স অর্ডার থাকে। প্রথমে সিম্পল, ছোটবেলা থেকে আমরা জাস্ট প্রথমে গ্রামারগুলো কীভাবে শিখছি, তারপর আস্তে 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 আমাদের শেখার প্রক্রিয়াটা কমপ্লেক্স হচ্ছে, তাই তো আমরা আরও বেশি গভীরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কিছু পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা একটু খেয়াল রাখবা। তাহলে অ্যাকুইজিশন এবং লার্নিং প্রক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা, তাহলে এটা হচ্ছে কি অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। তাহলে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, তাহলে অ্যাকুইজিশন বলতে কি বোঝায়, লার্নিং বলতে কি বোঝায়, আশা করি বুঝতে পেরেছো। এরপর বলা হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। ন্যাচারাল অর্ডারটা কি? এটা মোটামুটি ওই তোমার অ্যাকুইজিশন প্রক্রিয়াকে নির্দেশ করে। ন্যাচারাল অর্ডার একদম ন্যাচারালি আমরা শিখে যাচ্ছি, যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঘটে থাকে। আসলে একটা আরেকটার সাথে একই জিনিস ঘুরে ফিরে, কিন্তু বিভিন্ন মানে কি বলবো, লিঙ্গুইস্টস বিভিন্নভাবে থিওরি দেওয়ার চেষ্টা করেছে, ঘুরে ফিরে সবার থিওরি কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে, এর বাইরে কিন্তু আসছে না। আসছে বলো? সবারই কথা ঘুরে ফিরে চলে জি আসছে, স্যার। কিন্তু বিভিন্ন জন বিভিন্ন বিষয় দিয়েছে। তুমি একসময় লিঙ্গুইস্ট হয়ে তোমার মতামত দিতে পারো। দেখা যাচ্ছে এই গবেষণা বিষয়টা এমন যে একজনের গবেষণার উপর ভিত্তি করে তুমি আরেকটা গবেষণা করতেছো, তার ছোট্ট একটা পার্ট মানে বিষয়কে তো সে হয়তো উল্লেখ করেনি, সেটা নিয়ে তুমি একটা গবেষণা করছো। গবেষণা 60% আরেকজনের আর 40% তোমার, এরকমটাই হয়ে থাকতেছে কিন্তু অধিকাংশ গবেষণাগুলো। তাই বলছে দেখো, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস সাজেস্ট দ্যাট দ্য অ্যাকুইজিশন অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ফলোজ আ ন্যাচারাল অর্ডার অ্যান্ড ইট ইজ প্রেডিক্টেবল। মানে বোঝা যায় যে কোনটার পর কি, মানে যখন আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা খেয়াল করছি, তখন আমরা বুঝতে পারছি এটা কি দরকার বা কি শিখতে হবে। কারণ কি, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকুয়ার্ড ইন আ প্রেডিক্টেবল অর্ডার বাই লার্নার্স। কারণ যখন লার্নিং প্রক্রিয়া আসতেছে, তখন একটা নির্দিষ্ট ধারাবাহিকতা থাকতেছে। দিস অর্ডার ডাজ নট ডিপেন্ড অন দ্য অ্যাপারেন্ট সিম্পলিসিটি অর কমপ্লেক্সিটি অফ দ্য গ্রামাটিক্যাল আইটেমস। তবে এটা কার উপর ডিপেন্ডেন্ট না। এটা হচ্ছে কি, আমরা মোটামুটি গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো যদি আমরা শিখে যাই, তখন অটোমেটিক আমরা শুধুমাত্র আমাদের ওয়ার্ডগুলোকে চেঞ্জ করেই আমরা কিন্তু কাজ চালিয়ে নিতে পারি আর কি। বলছে ফর দিস রিজন লার্নার্স অ্যাকিউয়ার সাম গ্রামাটিক্যাল স্ট্রাকচার আর্লি। তাহলে আমরা কিছু আগে শিখেই নিচ্ছি, তাহলে কিছু আছে বলছে লার্নার্স অ্যাকিউয়ার সাম গ্রামাটিক্যাল স্ট্রাকচার আর্লি হোয়াইল আদার্স লেট। আর কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে যেটা পরে শিখি আমরা। বলছে ক্রেশন বাই দিস হাইপোথিসিস রিজেক্টস দ্য গ্রেডেশন অফ গ্রামাটিক্যাল আইটেমস ইন আ ল্যাঙ্গুয়েজ সিলেবাস। অতএব তিনি এই যে গ্রামাটিক্যাল আইটেমের যে কিছু আমরা আগে শিখি, তারপরে কিছু গ্রামাটিক্যাল আইটেম পরে শিখি, এরকম গ্রেডেশন করাটাকে ক্রেশন পছন্দ করছেন না। তিনি মনে করছেন কি, যে আমার যখনই আমি বিষয়গুলোকে ধাপে ধাপে ক্লাস ভিত্তিক নিয়ে আসতেছি, তখন আমার শিক্ষাটা ব্যাহত হচ্ছে, বরং এটা আমার শুরু থেকে হওয়া উচিত ছিল। যেমন হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই পার্থক্যটা মনে হয় শিখতে গেলে আমাদের মোটামুটি এইচএসসি লেভেল পার করেও আমরা শিখতে পারি না ঠিক মতো। পারি বলো তো? যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে স্ট্রাকচারটা, এটা কি আমরা মনে হয় অনার্স লেভেল পর্যন্ত এসেও কমপ্লিটলি আমরা জানতে পারি না, যে ভার্বের পরে যা থাকে সবই অবজেক্ট না। এই তো মোটামুটি ভার্বের পরে যা দিয়ে আমরা সবকে কি বলে থাকি, অবজেক্ট বলে থাকি। কিন্তু এরও তো স্ট্রাকচার রয়েছে। এই যে আমি যে তোমাদের ফার্স্ট ইয়ারে বা কোন ইয়ারে শিখিয়েছিলাম নাকি, গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো শিখিয়েছিলাম, তোমরা যারা ছিলা, প্রায় 9টা স্ট্রাকচার শিখিয়েছিলাম, ফ্রেজ শিখিয়েছিলাম, ক্লজ শিখিয়েছিলাম। এই ব্যাপারগুলো শিখতে গেলেও মানে শেখার প্রক্রিয়াটা আমাদের অনার্স এইচএসসি লেভেল পর্যন্ত শেষ হয় না।
কিন্তু ওই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা ছিল আর কি, কিন্তু ততক্ষণেও আমরা কিন্তু ঠিকমতো বুঝতে পারি না বা শিখতে পারি না, এবং এখনো শিখলেও সেটাকে আমরা আবার গুরুত্ব দিই না বা ওটাকে স্টাডির ভিতরে রাখি না, কারণ আমাদের যেহেতু এনভায়রনমেন্ট নেই, আমরা প্র্যাকটিস রাখছি না, কিন্তু একসময় আমরা ভুলেই যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, তাই বলছে ন্যাচারাল অর্ডার মানে হচ্ছে যার একটা নির্দিষ্ট অর্ডার আছে, কিন্তু ওটাকে যখন আমরা শ্রেণীভিত্তিক পার্থক্য করি তখন এই ন্যাচারাল অর্ডারটা কিন্তু ব্যাহত হচ্ছে। আর যখনই ব্যাহত হচ্ছে তখনই আমি হয়তো আমার ক্লাস ডেভেলপড হয়ে যাচ্ছে, আমি ক্লাস বাই ক্লাস উপরে উঠে যাচ্ছি, কিন্তু আমার শেখাটা কি হচ্ছে, ঠিকমতো হচ্ছে না। অতএব গ্রামাটিক্যাল স্ট্রাকচারের একটা নির্দিষ্ট অর্ডার রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতাটা আমাদেরকে মেনটেন করতে হবে। যেমন ছোট্টবেলাতে আমরা এই হয় টেবিল, ওই হয় চেয়ার, এরকম করে কি ইংলিশ বইগুলো ছিল না বলো তো? জি স্যার। এরকম ছিল। তারপরে আমরা দেখো ওই যে গুড মর্নিং, ম্যাডাম, গুড মর্নিং স্টুডেন্ট, এরকম করে সব ডায়লগ অনেক ছিল কি না? হ্যাঁ, ওগুলো ছিল, আমরা পড়েছিও। কিন্তু দেখাচ্ছে যে ওইগুলো আমরা সিঙ্গেল ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড বা খুব জোর 3টা বা 4টা ওয়ার্ডের একটা করে সেন্টেন্স আমরা পড়ছিলাম। তারপরে আস্তে আস্তে ওগুলোকে আমরা আস্তে আস্তে কমপ্লেক্স, যখন আমরা 7-8-এ পড়তে শুরু করলাম, তখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারগুলো বাড়তে শুরু করলো, বড় হতে শুরু করলো। আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখতে শুরু করলাম, ন্যারেশন শিখতে শুরু করলাম। এই প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে বড় হয়ে এসেছে, কিন্তু দেখাচ্ছে যে আমাদের মৌলিক যে স্ট্রাকচারাল ব্যাপারগুলো, সেগুলোকে কিন্তু আমরা পুরোপুরি শিখি নাই, এবং কোনো ক্লাসে ওইগুলোকে আমরা ঠিকমতো বিশ্লেষণ করে পড়তে পারিনি। এই জন্য সমস্যাগুলো থাকছে গ্রামার শেখার ক্ষেত্রে। আর স্পোকেন ল্যাঙ্গুয়েজে সেটা তো বলাই যাবে না, সেটা যেহেতু ইংলিশ শিখতে গিয়ে আমরা আগে মজা খুঁজে নিই। ওকে, তারপর হচ্ছে মনিটর হাইপোথিসিস। এটা আবার কি জিনিস দেখো, মনিটর হাইপোথিসিস এক্সপ্লেইনস দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকুইজিশন এবং লার্নিং। তাহলে মনিটর হাইপোথিসিসটা মেইনলি নির্ভর করতেছে অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি করার জন্য, যে আমরা যদি লার্নিং প্রক্রিয়াটা অ্যাকুইজিশন প্রক্রিয়ায় যাই তাহলে কেমন হবে। তাহলে আমরা যেটা ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রক্রিয়াটাকে কি, লার্নিংটাকে আমরা কি অ্যাকুইজিশনের পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা বলো? হতে পারে না? পারি কিনা এরকম নিয়ে যেতে, যেটা কোন জায়গায় হয় জানো, ইংলিশ মিডিয়ামগুলোতে হয়। ঠিক আছে তো, যে লার্নিং প্রক্রিয়াটা জি স্যার। অ্যাকুইজিশন হওয়ার কারণে তারা ইংরেজিতে কিন্তু কথা বলতে পারছে, এবং দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্পিক ইন ইংলিশ আর কমিউনিকেট ইন ইংলিশ, ইফেক্টিভলি আর স্পন্টেনিয়াসলি, সেটা কিন্তু পারছে তারা। কিন্তু কারণ সেখানে সেই পরিবেশটা ক্রিয়েট হচ্ছে, কারণ ইংলিশ মিডিয়াম মানে সব টিচার স্টুডেন্ট সবাই ইংলিশতে কথা বলছে, এবং সেই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে যেখানে ইউ আর কম্পেলড টু স্পিক ইন ইংলিশ, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু কমিউনিকেট। তুমি কমিউনিকেট করতে পারবে না। এই জন্য ইট অলসো ডিফাইন্স দ্য ইনফ্লুয়েন্স অফ লার্নিং অন অ্যাকুইজিশন, which according to Krashen, the grammatical knowledge or conscious learning can only be used as a monitor or an editor. মনিটর মানে আমরা বুঝি তো, মনিটর বলতে কি কি বোঝানো হচ্ছে বলো? মনিটর মানে যে তোমাকে মনিটর করছে, ক্লাস ভিত্তিক কি মনিটর থাকে না বলো? জি স্যার। হ্যাঁ, তোমাকে হচ্ছে কি, যে তুমি যখন কনশাস লার্নিং এ আছো, তখন তোমার কনশাসনেস সবসময় একটা মনিটর হিসেবে কাজ করছে। মনিটর করা মানে কি বলো তো? পর্যবেক্ষণ করা। হ্যাঁ, পর্যবেক্ষণ করা। সে তোমার এডিটর বা মনিটর হিসেবে কাজ করছে। তাহলে দেখো, দ্য গ্রামাটিক্যাল নলেজ অর কনশাস লার্নিং ক্যান অনলি বি ইউজড অ্যাজ আ মনিটর অর এডিটর। দ্য মনিটর অর গ্রামাটিক্যাল নলেজ ওয়ার্কস অ্যান এডিটর দ্যাট ইজ প্ল্যানিং, এডিটিং অ্যান্ড কারেক্টিং ল্যাঙ্গুয়েজ। যখন তুমি গ্রামার জানো, তখন কি হচ্ছে, তুমি যখন নতুন সেন্টেন্স তৈরি করছো বা নতুন কিছু বলতেছো, তখন তোমাকে প্ল্যান করতে, সেখানে যদি কোনো ভুল থাকে সেটাকে এডিট করতে, এবং কারেক্টিং ল্যাঙ্গুয়েজ, এটা করতে তোমার গ্রামাটিক্যাল নলেজ তোমাকে হেল্প করছে। তাহলে গ্রামাটিক্যাল নলেজ তোমাকে কি করছে, হেল্প করছে। কিসের জন্য হেল্প করছে, কোন ক্ষেত্রে হেল্প করছে? তোমার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে বা কমিউনিকেটিভের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলসটা হচ্ছে জাস্ট একটা মনিটর, যে তোমাকে গাইড করছে, মানে যে তোমাকে লিড করছে, বা যে তোমাকে মানে কি বলবো, রেকটিফাই করে দিচ্ছে যে তোমার কোন জায়গায় ভুলটা হচ্ছে। এই প্রক্রিয়াটা কি ফাস্ট হবে নাকি স্লো হয়ে যাবে? এই লার্নিং প্রক্রিয়াটাই, যখন তুমি গ্রামাটিক্যাল নলেজে সবসময় মনোযোগ দাও যে আমার ঠিক হচ্ছে তো, আমার ভুল হচ্ছে তো, এরকম কিছু, স্লো হবে। হ্যাঁ স্লো হয়ে যাবে। তারপরে দেখো, দ্য Slow Krashen states that the monitor can slow down the performance of the learners. ওই যে তোমরা লিখতে গেলেই বা বলতে গেলেই, স্যার গ্রামারে প্রচুর ভুল হয়, লিখতে পারি না। আরে তুমি লিখতে শুরু করো তো, তারপরেই আস্তে আস্তে তুমি রেকটিফাই হয়ে যাবা। কিন্তু আমি লিখতে গেলেই মুছে জানো, আমার ক্লাসরুমে একদম মনিটর আছে, শেষ হওয়ার সময় গিয়ে নোটিস করবে নাকি, টিচারকে বলে দিবে এই এ মনে বাইরে গেছে,
এই কথা বলতেছে। ক্লাসে মনিটর কেন সৃষ্টি করা হয় বলো, কেন রাখা হয় একজন, যে স্টুডেন্টদের ভিতরে একজনকে মনিটর করে দেওয়া হয় নাকি, সে যাতে কি কি করতে পারে, পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করতে পারে টিচারের কাছে। টিচার অনেককে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি এগুলোকে দেখভাল করবা, কারো কিছু প্রয়োজন হলে বা কেউ কিছু ডিস্টার্ব করলে বা কেউ কিছু ইয়া করলে তুমি নোটিস করবা। তো এরকমভাবে সবসময় পিছনে গ্রামাটিক্যাল রুলস আমার মনিটর হিসাবে কাজ করছে, আমাকে সবসময় ডিস্টার্ব করছে। ঠিক আছে তো, যে আমি যখনই কোনো কিছু বলতে যাচ্ছি তখন ভুল মনে হচ্ছে, আমার গ্রামার ঠিক আছে তো, আমার ওয়ার্ড চয়েস ঠিক আছে তো, এরকম বিষয় করার কারণে কি হচ্ছে, আমার পারফরমেন্সটা স্লো হয়ে যাচ্ছে। তাহলে মনিটর, তাই বলছে অ্যাকর্ডিং টু ক্র্যাশন দ্য রোল অফ দ্য মনিটর শুড বি মাইনর ইন নর্মাল স্পিচ টু গিভ স্পিচ আ মোর পলিশড অ্যাপিয়ারেন্স। ওই জন্য মনিটরের যে রোলটা বা ভূমিকাটা যত পারা যায় কম হতে হবে, তাহলেই আমার স্পিচে একটা নর্মালিটি আসবে, তাই তো, আমার কথা বলার মধ্যে একটা গতি আসবে। তা না হলে যত বেশি মনিটর তোমাকে ডিস্টার্ব করবে তত বেশি তোমার পারফরমেন্সটা কেমন হবে, স্লো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তার মতে। তাহলে তিনি হাইপোথিসিস দিয়েছে যে মনিটর হাইপোথিসিসে তিনি বলছেন মনিটর যত বেশি উপস্থিত তত বেশি পারফরমেন্সটা কেমন হবে, স্লো হয়ে যাবে। স্লো হবে। ন্যাচারাল হয়ে অর্ডার, যাবে। তিনি বলছেন ন্যাচারাল অর্ডার থাকা উচিত। ন্যাচারাল অর্ডার মেনটেন না করে আমরা যদি সিলেবাসকে প্রেসক্রিপটিভ করি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং এ বাধাগ্রস্ত হতে পারে। গ্রামারের বই কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রেসক্রিপটিভ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। আমরা প্রধানত স্কুল কলেজে যেগুলো পড়ে থাকি এগুলো হচ্ছে প্রেসক্রিপটিভ গ্রামার, সেখানে কিছু কিছু বিষয়কে ফোকাস করা হচ্ছে, বাকিগুলো কিন্তু আন্ডারলাইং এ প্রয়োজন কিন্তু ফোকাসে না থাকার কারণে স্টুডেন্ট ওগুলো গুরুত্ব দিয়ে পড়ছে না। তো আমি যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছি সে বলতে স্যার রাইট ফর্ম অফ ভার্ব পড়ান, আমি যখন টেন্স পড়াচ্ছি সে বলতে স্যার রাইট ফর্ম অফ ভার্ব পড়ান, কিন্তু টেন্স কি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে নাই বলো? Yes, sir. আচ্ছা স্যার। তারপর ইয়া নাই, তোমার হচ্ছে ফ্রেজ ক্লজ নাই, নন ফাইনাইট ভার্ব নাই, ভয়েস নাই, ক্লজ নাই, বলো সবই তো আছে, কিন্তু সে রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চায় কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াতে গেলে সে আর মনোযোগ দিচ্ছে না, যে স্যার যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়ানো শুরু করবে তখন আমি পড়বো আর কি। ঠিক আছে তো, তাহলে এইভাবে ফোকাস করার কারণে দেখা যাচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল ব্যাপারটার উপরে গুরুত্ব দিচ্ছি কিন্তু আলটিমেটলি আমরা অন্যগুলোকে গুরুত্ব দিচ্ছি না। হ্যাঁ, এই জায়গাগুলোকে আমাদের একটু খেয়াল করতে হবে। তাই বলছে ন্যাচারাল অর্ডারকে খেয়াল রাখতে হবে, মনিটর হাইপোথিসিস আমাদেরকে কিভাবে ডিস্টার্ব করতে হবে, অ্যাকুইজিশন ভার্সাস লার্নিং আমরা কোনটাকে গুরুত্ব দিব। এই ক্ষেত্রে অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে কোনটা স্লো প্রসেস আর কোনটা ফাস্ট বলো? লার্নিং স্লো। লার্নিং হচ্ছে স্লো, তাই তো? Learning slow, এটা acquisition slow process, acquisition হচ্ছে ফাস্ট এবং স্পন্টেনাস। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের কোনটা জাস্ট আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে ইনপুট হাইপোথিসিস। এখানে তিনি কি বলছেন দেখো, বলছে দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ হাউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টেকস প্লেস। ইনপুট, আমরা সবসময় ইনপুট দিচ্ছি। হ্যাঁ, আমরা দেখো ইনপুট হাইপোথিসিসে আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি কিসের উপরে, অ্যাকুইজিশনের উপরে। ঠিক আছে, আমরা যেমন কোনো কোচিং সেন্টার বা যদি আমরা বলে থাকি সেখানে কি কি করা হচ্ছে, যে যখন গ্রুপ স্টাডি করা হচ্ছে বা অন্যান্য কোনোভাবে প্র্যাকটিসের পরিবেশ তৈরি করা হচ্ছে তখন দ্য ইনপুট হাইপোথিসিস ইজ অনলি কনসার্নড উইথ অ্যাকুইজিশন অ্যান্ড নট উইথ লার্নিং। As Krashen mentions that humans acquire knowledge in only one way, that is by understanding messages or by receiving comprehensible input. এটা হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, যে স্যার আজান হচ্ছে তো। তোমার ওদিকে আজান হচ্ছে, আমার এদিকে এখন হচ্ছে না, তুমি তাহলে একটু ইয়া রাখো। আমার এদিকে যখন হবে তখন আমি বন্ধ করবো। আমার দিক থেকে বোঝা যাচ্ছে আজান হচ্ছে? জি স্যার, বোঝা না যাচ্ছে। স্যার। আমার এদিক থেকে কোনো আজানের সাউন্ড শোনা যাচ্ছে না, তাহলে তোমাদের কারো মনে ইয়া করা আছে? না স্যার। আচ্ছা, আমার এখানে হলে আমি বন্ধ করে দিব, টেনশন নিও না। ক্লাস করতে থাকো। তারপর হচ্ছে কি দেখো, কম্প্রিহেন্সিবল মিন্স আন্ডারস্ট্যান্ডেবল। তাহলে কম্প্রিহেন্সিবল মানে কি বলো? আন্ডারস্ট্যান্ডেবল মানে তুমি কম্প্রিহেন্ড করতে পারছো কিনা। তাহলে মূল কথা হলো আন্ডারস্ট্যান্ডিং মেসেজ। তাহলে প্রথমে তুমি যদি মেসেজটাকে আন্ডারস্ট্যান্ড করো এবং আন্ডারস্ট্যান্ড করতে করতে অটোমেটিক ল্যাঙ্গুয়েজটা তুমি কিন্তু শিখে যাবা। কিন্তু যদি এমনটা হয় যে তুমি ভাষা শিখে তারপরে কমিউনিকেট করতে যাচ্ছ তাহলে কি আদৌ কি ভাষা শেখাটা হবে বলো? না স্যার। যে তুমি যদি মনে করো যে আমি ড্রাইভিং শিখে তারপরে গাড়ি চালানো শুরু করব, তার আগে আমি গাড়িতে হাত দিব না, এরকম কি কোনো প্রক্রিয়া হবে বা এটা কি সম্ভব হবে বলো? না স্যার। হ্যাঁ, এটা নিশ্চয়ই সম্ভব হবে না। তাই বলে দেখো, কম্প্রিহেন্সিবল মিন্স আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড ইনপুট মিন্স দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেটা হোয়াট দ্য লার্নার্স রিসিভ থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড প্র্যাকটিসেস। তাহলে ইনপুট আমরা সবসময় কি করছি, যে ক্লাস ভিত্তিক বা গ্রামার ভিত্তিক যে বিষয়গুলো আমরা শিখছি ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে,
আমরা কিন্তু ইনপুট পাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু ইনপুট যতই আমরা দিই ওটাকে যদি আমরা আউটপুটে না নিয়ে আসি ওটা কি সাকসেসফুল হবে বলো? না স্যার ওটা কিন্তু সাকসেসফুল হবে না। তাই বলছে যে মূল কথা হলো ইনপুট হাইপোথিসিসটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে, এবং এটা হবে কি স্লো হবে নাকি ফাস্ট হবে এই লার্নিং প্রক্রিয়াটাও, কি মনে হয়? স্যার এটাও স্লো হবে। হ্যাঁ, এটাও স্লো স্যার, এটাও হবে, slow। কারণ আমরা শুধু ইনপুট দিচ্ছি, সে তার মাথা বোঝাই হয়ে গেছে, কিন্তু সে এখনো এটা ইউজ করতে পারে না। এখনো যদি আমি গ্রামার শেখানো শুরু করি বা বলি, তোরা বলে এগুলো তো আমরা সব পারি, কিন্তু দেখা যাচ্ছে কাজের সময় কিন্তু আর তোমরা এগুলো ইউজ করতে পারছো না। ঠিক আছে, এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, এগেইন রিগার্ডিং দ্য নেচার অফ কম্প্রিহেন্সিবল ইনপুট, ক্র্যাশন স্টেটস দ্যাট ইনপুট শুড বি কম্প্রিহেন্সিবল। অতএব তোমরা ইনপুট করো ভালো কথা, টিচার ইনপুট করবে ভালো কথা, কিন্তু এটা কম্প্রিহেন্সিবল হতে হবে, আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, অ্যান্ড লিটল বিয়ন্ড দেয়ার প্রেজেন্ট লেভেল অফ কম্পিটেন্স। এবং ইনপুটটা অবশ্যই তাদের প্রেজেন্ট লেভেল অফ কম্পিটেন্স থেকে একটু কেমন হতে হবে? লিটল বিয়ন্ড। বিয়ন্ড মানে কি? মানে তার বর্তমান দক্ষতার আরো বাইরে হতে হবে। এখন তুমি যে পরিমাণ দক্ষ অলরেডি আছো সেই পরিমাণই যদি আমি ইনপুট দিতে থাকি, তাহলে কোনো লাভ আছে তোমার বলো? কোনো লাভ না, হবে? স্যার। তুমি তো অলরেডি জানো, এই পর্যন্ত তোমার জানা আছে। তাহলে তুমি যেহেতু এই পর্যন্ত জানো, তাতে কি হচ্ছে, যতই আমি ইনপুট দিই তোমার কাজ হবে না। কিন্তু তোমার ইনপুটটা অবশ্যই আবার তুমি যা জানো তার থেকে যদি আমি হায়ার লেভেল ইনপুট দিই তাও কিন্তু কাজ হবে না। তাহলে আমাকে দিতে হবে কেমন? তুমি মনে করো 5 পর্যন্ত জানো, তাহলে আমি তোমাকে 6, 7, 8 পর্যন্ত পড়াবো। এখন 5 পর্যন্ত জানো, আমি যদি 50 থেকে পড়ানো শুরু করি, তুমি কি বুঝতে পারবা বলো? হ্যাঁ, না, স্যার। তুমি লেভেলটা মিলাতে পারবে না স্যার এই জন্য তোমাকে কি করতে হবে? প্রতিনিয়ত তাকে কম্প্রিহেন্সিবল লেভেলে রাখতে হবে, এবং তার বর্তমান যে কম্পিটেন্স লেভেল তার থেকে একটু আপগ্রেডে আগাতে হবে। একদম এত বেশি না যে তুমি পারছো না। এই যে আমরা যখন এইচএসসি লেভেলে পড়ানো শুরু করি জাতীয় কি বলবো ক্লাসগুলোতে, তখন দেখি যে তাদের লেভেলটা হচ্ছে অনেকখানি ক্লাস 7-8 এর মতো। আমরা পড়াচ্ছি এইচএসসি লেভেলের স্টুডেন্ট, কিন্তু তাদের লেভেলটা হচ্ছে ক্লাস 7-8 এর মতো। তারা আর্টিকেলও বুঝে না, আর্টিকেল কোথায় লিখতে হয়, কোথায় প্রিপোজিশন লিখতে হয়, এগুলো বুঝে না। তাহলে আমরা কি তাদেরকে এখন আমরা ছোট লেভেলে নামাতে পারবো, নাকি ওই লেভেলে আমরা পড়াতে পারবো বলো তো? কারণ আমাদের কাছে স্টুডেন্ট আছে এইচএসসি লেভেল থেকে, তার মানে তার প্রাইমারি লেভেলে এত বেশি কম্পিটেন্স লেভেলটা এত লো থাকে যে আমাদের লেভেল পর্যন্ত সে আর পৌঁছাতে পারে না। আমরা যেখান থেকে শুরু করব সেই জায়গায় সে ধরতে পারে না। এতেও শিক্ষা ব্যবস্থাটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। That again he mentions that the second language acquisition takes place when learners receive comprehensible input। এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তখনই সম্ভব যখন লার্নাররা যে ইনপুটটা পাবে সেই ইনপুটটা কেমন হতে হবে বলো? ইনপুটটা কেমন হতে হবে? কম্প্রিহেন্সিবল। তিনি এইভাবে বলেছেন, হি হ্যাজ এক্সপ্লেইন দিস অ্যাজ i+1। ওই যে 5 এর পরে 6, তাই না? 5 এর পরে কি আমি 7 দিতে গেলে হবে বলো, বা 10 দিতে গেলে হবে? সে 5 পর্যন্ত পারে, না, স্যার। তাহলে আমি ঠিক পরের এক লেভেল দিব, মানে 6 দিব। 6 পর্যন্ত সে পারে, পরের দিন তাকে আমি কত দিব তাহলে বলো? 7 শেখাবো, তারপরে 8 শেখাবো, এভাবে করে ধাপে ধাপে আগাবো। তাই তিনি এখানে বলতে চাচ্ছেন যে আই মানে হচ্ছে প্রেজেন্ট লেভেল অফ কম্পিটেন্স, আর 1 মানে হচ্ছে জাস্ট নেক্সট লেভেল, লিটল বিয়ন্ড। এই লেভেলে তাকে জানাতে হবে যে আমি এখন টেন্স তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শেখালাম, পরের দিন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবো। এইভাবে করে প্রথমে প্রেজেন্টের 4টা শিখিয়ে নিব, তারপরে ওটাকে আমি পাস্টে ঘুরিয়ে দিব, তারপর সেটাকে আমি ফিউচারে ঘুরিয়ে দিব। তাহলে এই বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু তা না করে যখন আমরা 5 মিনিটে পুরো টেন্স শেষ করার চেষ্টা ভাবনা করতেছি, তখন কেমন হবে বলো? প্রথমে একটু গলতকরণ করলেও বদহজম ঠিকই হবে নাকি? আমরা অনেক সময় এরকম খাই না যে জিভের স্বাদে আমরা অনেক খেয়ে ফেলি। বিয়ে বাড়িতে গেলে বা কোনো প্রোগ্রামে গেলে আমরা মোটামুটি স্বাদে অনেক কিছু খেয়ে নিই, খাই কিনা বলো? পরে এসে বাড়িতে কি করতে হয়? হয় হাসপাতালে দৌড় দিতে হয়, না ইনো খাইতে হয়, না হয় গ্যাসের ওষুধ খাইতে হয়, খেয়ে সেটাকে হজমের ব্যবস্থা করতে হয়, না হয় স্প্রাইট ট্রাইট আছে আমরা ওটা মোটামুটি খেয়ে নিতে পারি। স্যার আমাদের স্কুল লেভেলে এই গ্রামার গুলো ঠিক মতো শেখানো হয় না, যার কারণে সব স্কুলে শেখানো হয় না। সেটা তো আসলে আমাদের কেমন করে শেখানো হবে, কারণ টিচারদের লেভেল বা টিচারদের সেই পরিবেশ সেই ব্যাপারগুলো থাকতে হবে। তো টিচাররাও লেভেল না, দেখা যাচ্ছে বাংলা টিচার দিয়ে গ্রামার পড়ানো হচ্ছে, বাংলা টিচার দিয়ে তোমার ইংরেজির সাবজেক্ট পড়িয়ে নেওয়া হচ্ছে। ইংরেজি সাবজেক্ট তো সবাই পড়াতে পারে, জি স্যার। ইংরেজি সাবজেক্ট কিন্তু সবাই পড়াতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা। তারা শুধু প্যাকেজ গুলাই পড়ায়, কোনো রুলস পড়ায় না, প্যাসেজ যে আছে সেগুলাই পড়ায়। ওইগুলোই পড়ে, ওইগুলোই মুখস্থ করে ছাড়িয়ে দেয়, নোটের বাইরে লিখলে তোমার ভুল ধরে। বুঝতে পারছো? তুমি যখনই নোটের বাইরে কোনো আনসার লিখছো তখন বলবে এটা ভুল হয়েছে। আমি
তাই এরকম আর কি বিষয়টা। তো স্যাররা নাইট নোট দেখে গাইড দেখে পড়াই নিবে, কারণ ইংরেজিতে তারা দক্ষ। হ্যাঁ, তোমার কেন ইংরেজি স্যারের কাছে পড়তে যাওয়া লাগবে, বা ইংরেজি টিচার কেন দরকার, তো বাংলায় পড়া দিতে পারে, ম্যাথের ছেলে টিচারও ইংরেজি পড়াতে পারে। ব্যাপারগুলো এরকম হয়ে যাওয়ার কারণে আমাদের যেটা হওয়ার সেটা প্রতিনিয়ত হচ্ছে। এই জন্য এইচএসসি লেভেলে যে ফেলের হার এত বেশি, এটা প্রথম সাবজেক্ট কোনটা জানো তো? কোন সাবজেক্টে? ইংলিশ। ইংরেজি। ইংরেজি। কিছু করার নেই, এটা একদম মানে কি বলবো, এটা ভবিষ্যৎ মানে আগেই করে দেওয়া যায় যে ইংলিশে এই পরিমাণ ফেল করবে। হ্যাঁ, এবার তো মোটামুটি বলেছিলামই যে যেভাবে খাতা দেখার হচ্ছে, পলিটিক্যাল ব্যাপার থাকলে একটু অন্যরকম ঘটে। এবার যেহেতু ফ্রি করে দিয়েছে টিচারদেরকে যে আপনারা আপনাদের মতো করে খাতা দেখবেন, যে যেমন নাম্বার পাওয়া তেমনটা। কিন্তু তারপরেও ওই যে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে অন্য টিচাররা কিন্তু খাতা নিয়ে নেয় বোর্ড থেকে, দিয়েছে দেখা যাচ্ছে ওদের দক্ষতা নাই, কিন্তু তারা খাতা দেখতেছে ঠিকই। ঠিক আছে, তো তাই বলে এরকম হবে, জি স্যার। এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো তাই বলছে, দেখো তাহলে কি হচ্ছে, আমাদের বলা হচ্ছে এখানে কম্প্রিহেন্সিবল ইনপুট, তাই তো? কম্প্রিহেন্সিবল ইনপুট হতে হবে। তাহলে ইনপুট হাইপোথিসিসে আমাদের দেখাতে হবে কি আমি ইনপুট দিব, ঠিক আছে, কিন্তু যতটুকু সে সহনশীল ততটুকু, তাহলে সাকসেসফুল হবে। আর যদি আমরা ইনপুট লেভেলটা কম্প্রিহেন্সিভ না হয়, কম্প্রিহেন্সিবল না হয়, আন্ডারস্ট্যান্ডেবল না হয়, তাহলে কি কাজ হবে বলো? তাহলে কাজ হবে না। না স্যার। না স্যার। এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এফেক্টিভ ফিল্টারটা কি? ফিল্টার মানে বুঝি তো আমরা, বলো ফিল্টার কি? ফিল্টার করা মানে কি? করা মানে বিশুদ্ধ করা। হ্যাঁ, বিশুদ্ধ করা মানে যেগুলো মানে কি বাজে জিনিস, যেগুলো দূষক, সেগুলোকে ফেলে দিয়ে কি করা, ভালো শোধন বিশুদ্ধ করা। এখন ভালো জিনিসটাকে যদি তুমি দেওয়ার চেষ্টা করো, মানে অতিমাত্রায় তুমি যদি তাকে পারফেক্ট হওয়ার চেষ্টা করো সবসময়, হ্যাঁ তোকে পারফেক্ট হতে হবে, তোকে ভালো পারতে হবে, এই করতে হবে সেই করতে হবে, দিয়ে তুমি যদি চাপাচাপি করো, তাহলে কি শেখা কি ইজি হবে বলো? না স্যার। না স্যার। ওই যে তুমি ভুল করছো, তলম বলে যে কেটে দিয়েছো, কিন্তু তুমি তো বুঝতে পেরেছো যে তলম মানে সে আসলে কলমই বলতে চেয়েছে। যেমন আমার মনে পড়ে কোন ক্লাস জানো, 3-4 এরকম হবে আর কি। তো আমার ফক্স লিখতে গিয়ে এক্স আর মনে পড়তেছে না যে এক্সটা কেমন জানি, ইংরেজিতে এক্স কেমন আমার মনে পড়তেছে না। তা আমি মানে এক পাশের কাউকে জিজ্ঞাসা করলাম, সে বললো না। স্যারকে বললাম, স্যার একটা চড় বসিয়ে দিল আমাকে, বুঝতে পারছো, একদম চড় দিয়ে দিল পরীক্ষার হলের ভিতর। তো তখন আমার মন খারাপ হলো। মন খারাপ হওয়ার পর করলাম কি, ওটা বাংলায় লিখে দিয়ে আসলাম, বুঝতে পেরেছো, যে এফ ও দিয়ে বাংলায় এ কয়েশয়ে হবে, এইভাবে লিখে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, পরে এসে স্যার অবশ্য আমাকে পরীক্ষার হল থেকে বার করে একটু করে দিল, একটু আদর করে দিল যে মিলন সরি যে তোমাকে মারলাম, কিন্তু পরীক্ষা হলে এরকম করে জিজ্ঞাসা করবো না, এরকম করে জিজ্ঞাসা করলে আমরা সমস্যায় পড়ে যাই। তো যাই হোক, তো এরকম আর কি। তা আমি যদি এক্স লিখে আসি এখন, তাহলে সেটা স্যার কি ভুল ধরবে না ঠিক ধরবে বলো? ভুল ধরবে স্যার। এটা অবশ্যই ভুল ধরবে, কারণ তুমি এক্স পারো না কেন। হ্যাঁ, পারফেক্ট, কিন্তু আমি তো এক্সটা জানি, কিন্তু আমার ওই সাইনটা মনে নাই, চিহ্নটা মনে নাই, যে এক্স এর চিহ্নটা যেন কেমন, এটা আমি ভুলে গেছি হয়তো। হ্যাঁ, তাহলে এটা চাইলে স্যার কিন্তু ঠিক দিতে পারতো, কিন্তু আমরা তো দিব না, আমরা চাচ্ছি ফিল্টার করে পারফেক্টটাকে নিতে, নাকি? তাহলে ফিল্টারিংটা হয়ে যাচ্ছে কি ব্লক একটা। তাহলে এই প্রক্রিয়া কি ইজি হবে শেখার জন্য? না স্যার হার্ড। এই জন্য এইগুলো মোটামুটি টিচারদের জন্য কিন্তু এই সাবজেক্টটা, হ্যাঁ, এইখানে যারা এডুকেশন নিয়ে পড়ে, এই জন্য এইগুলো যে আসলে আমরা কোন লেভেল পর্যন্ত ভুল ধরবো আর কোন লেভেল পর্যন্ত আমরা ঠিক ধরবো। একজনের বানানে একটা লেটার উল্টে যেতে পারে, বি কে ডি লিখে ফেলতে পারে, কিন্তু সে লিখতে চেয়েছে যেটা, সেটা আমি মনে করছি যে সে ঠিক লিখতে চেয়েছে, কিন্তু ভুল হয়ে গেছে অজান্তে। তাহলে এটাকে আমি ঠিক নিব নাকি ভুল নিব? তুমি টিচার হলে কি করতা, ঠিক ধরতা নাকি ভুল ধরতা বলো? ধরতাম, ভুল তো করি। হ্যাঁ, ভুল ধরবো, টিচার যেহেতু আমরা, নাকি যত পারা যায় ভুল ধরতে পারাটাই আমাদের সার্থকতা, এই তো। তো যাই হোক, তারপরে দেখো, এফেক্টিভ ফ্যাক্টরস আর দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস লাইক মোটিভেশন, সেলফ কনফিডেন্স অ্যান্ড অ্যাংজাইটি, এগুলো কাজ করে। হ্যাঁ, বলছে ক্র্যাশন বিলিভস দ্যাট দিস এফেক্টিভ ফ্যাক্টরস প্লে দ্য রোল অফ আ ফিল্টার অর অফ আ মেন্টাল ব্লক। হ্যাঁ, মেন্টাল ব্লক, হ্যাঁ, অ্যাংজাইটি কাজ করে, হ্যাঁ, মোটিভেশন দিতে হয় আমাকে, শেখো তুমি পারবে, ইত্যাদি, মানে নিজের ভিতরে যেন কাজ করছে না। Through the process of second language acquisition, Krashen claims that learners with high motivation, self-confidence and with low anxiety have low filter. দেখো, এর ভিতরে ফিল্টার কাজ করে কম। সে মনে করে ভুল হয় হোক গা, হ্যাঁ, মনে করে একজন স্টুডেন্টকে বললাম, এই সামনে আসো, কেউ তোমরা একজন কথা বলবা এই বিষয়ে ইংরেজিতে, কয়জন উঠতে চাইবে বলো? অধিকাংশই উঠতে চায় না, নাকি? কারণ কি, সবাই ফিল্টারিং এ কাজ করছে, অ্যাংজাইটি ফিল করছে, হ্যাঁ, যে ভুল হয় যদি ইত্যাদি। কিন্তু দেখা যাচ্ছে ওর ভিতরে একদিন উঠে আসছে, আরে ভুল টুল যাহাই হবে গা, হ্যাঁ, আমার ওসব কিছু দরকার নেই, আমি সামনে যাব,
গিয়ে কথা বলবো, ভুল টু যাহাই হলো। তাহলে লো ফিল্টার থাকলে যদি মোটিভেশন, সেলফ মোটিভেশন এবং সেলফ কনফিডেন্স থাকে এবং ফিল্টারিংটা যদি লো হয়, তাহলে কেমন হবে? শেখাটা নিশ্চয়ই কি ভালো হবে না, ইজি হবে। না স্যার। মানে ফিল্টার যত কম হবে, মেন্টাল ব্লক যত কম থাকবে, তত বেশি আমার শেখা প্রক্রিয়াটা সহজ হবে। তাই বলছি দেখে, অ্যাজ এ রেজাল্ট দে ক্যান রিসিভ মোর ইনপুট, হোয়েন দে রিসিভ ম্যাক্সিমাম ইনপুট দে ডু বেটার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তার মানে মেন্টাল ব্লক যার কম থাকবে, অ্যাংজাইটি যার কম থাকবে, সেলফ কনফিডেন্স বেশি থাকবে, সে মোটামুটি অ্যাকুইজিশনটা ভালো পারবে। এগেইন লার্নিং উইথ, অন্যদিকে যারা লো মোটিভেশনের, সেলফ কনফিডেন্স যাদের ভিতরে কম আছে এবং হাই অ্যাংজাইটি আছে, তাদের আছে কি হ্যাভ হাই ফিল্টার। মানে হাই ফিল্টার মানে হচ্ছে কি হাই অ্যাংজাইটি, লো ফিল্টার মানে কি লো অ্যাংজাইটি। অন্যদিকে মোটিভেশন এবং সেলফ কনফিডেন্স হাই হবে আর অ্যাংজাইটি কম হবে, তাহলে হচ্ছে কি লো ফিল্টার। অন্যদিকে লো মোটিভেশন, লো সেলফ কনফিডেন্স কিন্তু হাই অ্যাংজাইটি, এটা হবে কি হাই ফিল্টার। মানে মেন্টাল ব্লকটা বেশি আছে, হুইচ কজেস আ মেন্টাল ব্লক, সো দে ক্যান নট রিসিভ ম্যাক্সিমাম ইনপুট, দেয়ারফর দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বিকামস স্লোয়ার। এটা হচ্ছে কি এফেক্টিভ ফিল্টার। এফেক্টিভ ফিল্টার মানে যেটাকে আমার মেন্টাল ব্লকে এফেক্ট করে। এর ভিতরে দুটা এফেক্টেশন হচ্ছে পজিটিভ, যেটা মোটিভেশন এবং সেলফ কনফিডেন্স, আর অ্যাংজাইটি হচ্ছে কি নেগেটিভ। এখন এই যদি পজিটিভ দুটা কম হয়, নেগেটিভটা বেশি হয়, তাহলে কি শেখার প্রক্রিয়াটা কেমন হবে? কঠিন হবে। কঠিন হবে নাকি? আর যদি আমার পজিটিভ গুলো বেশি হয়, নেগেটিভটা কম হয়, তাহলে আমার শেখার প্রক্রিয়াটা সহজ হবে এবং আমি ম্যাক্সিমাম ইনপুট পাবো এবং আমার লার্নিংটাও কেমন হবে বলো? ফাস্ট হবে, ইজি হবে। ইজি হবে এবং ফাস্ট হবে। তো এটা হচ্ছে তাহলে এফেক্টিভ ফ্যাক্টর। মানে এখানে যে কয়টা আমরা পেলাম, দেখো হাইপোথিসিস গুলো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখন আমি ক্লিয়ার হলাম কিনা। প্রথম হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং। অ্যাকুইজিশন মানে স্পন্টেনাস, সাবকনশাস এটা প্রক্রিয়া, আর লার্নিংটা হচ্ছে কি কনশাস এবং কেমন কনশাস, ফর্মাল, এরকম। আর তারপর ন্যাচারাল অর্ডার মানে কি গ্রামাটিক্যাল রুলস গুলো, যে আমরা ওখানে যদি ন্যাচারাল অর্ডারটা মেনটেন করি, যদি আমাদের সিলেবাসকে আমরা গ্রেডেশন না করি, তাহলে আমাদের শেখার প্রক্রিয়াটা সহজ হবে। মনিটর হাইপোথিসিস মানে মনিটর যত কম থাকবে, আমার শেখাটা তত বেশি কেমন হবে? ইজি হবে। ইজি হবে। মনিটর মানে হচ্ছে গ্রামাটিক্যাল যে অ্যাফেক্টেশন, গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশন যত বেশি কম আমার ভিতরে এই যে অ্যাংজাইটি তৈরি করবে, তত বেশি আমার শেখাটা সহজ হবে। ইনপুট হাইপোথিসিস কি হবে? ইনপুট হাইপোথিসিস মানে যদি ইনপুট আমার কমপ্রিহেন্সিবল হয়, তাহলে আমার শেখাটা কেমন হবে বলো? ইজি হবে। আর ইনপুট যদি আমি ক্লাসে টিচার বলেই যাচ্ছে কিন্তু স্টুডেন্ট নিতেই পারছে না, বুঝতেও পারছে না, তাহলে সেটা দিয়ে কোনো, এই ইনপুট দিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, মনে করো আমি পড়াই যাচ্ছি কিন্তু তোমরা বুঝতেছো না, তাহলে কি কাজ হবে বলো? না স্যার। তাহলে ইনপুটটা কমপ্রিহেন্সিবল হতে হবে। আর এফেক্টিভ ফিল্টার মানে হচ্ছে ওই যে অ্যাংজাইটি লেভেলটা হাই অর লো, মানে লো ফিল্টার এবং হাই ফিল্টার। তাহলে হাই ফিল্টার যত বেশি হবে, কি পড়াশোনা তত, শেখাটা তত কি হবে? স্লো হবে নাকি? আর ফিল্টার যত লো হবে, তত বেশি আমার বেটার হবে এবং ফাস্টার হবে। এটা এখানে বোঝানো হয়েছে। তাহলে এইগুলোর মডেলকে তিনি উপস্থাপন করেছেন। দেখো তাহলে এই পুরোটাই হচ্ছে কি মনিটর মডেল হিসেবে দেখানো হচ্ছে, যদিও এখানে মনিটর হাইপোথিসিস বলে একটা কথা আছে, কিন্তু পুরোটাই হচ্ছে কি মনিটর মডেলের পাঁচটা হাইপোথিসিস। যদি এখানে শর্ট কোশ্চেন হিসাবে কোনো বিষয় থাকে, এটা কিন্তু বলতে পারতে হবে, কারণ মনিটর মডেল নিয়ে কোশ্চেন মনে হয় এর আগে এসেছে কিনা এখান থেকে। জি স্যার, ব্রড কোশ্চেন আসছে Broad question গত আসছে বছর না, নাকি? তার আগের বছর। হ্যাঁ, যাও তাহলে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এই যে মনিটর মডেল, 2017-তে আসছে, 2012-তে আসছে, দেখছো? তাহলে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য মনিটর মডেল থিওরি অফ স্টিফেন ক্র্যাশেন, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন এসএলএ, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কেন এটা গুরুত্বপূর্ণ? অতএব দেখো বিষয়গুলো সিম্পল সাথে বুঝে নিতে, একটা কোশ্চেন মানে বই পড়লে তুমি বুঝতে পারবে যে এটা একটা কোশ্চেন হিসেবে আসতে পারে। তার এই পাঁচটা থিওরিকে তোমার এখন আরো বিশ্লেষণ করে যদি তুমি এক্সাম্পল সহ বোঝাতে পারো, তাহলে কোশ্চেনটা অটোমেটিক হয়ে যাবে ভালো মতোই। এখন এর ভিতরে আবার এর লিমিটেশন আছে, তাই না? এর লিমিটেশনগুলো দেখাতে হবে। এখানে একটু দেখাচ্ছে, দেখো ইন সাম দ্য হাই এফেক্টিভ ফিল্টার প্লেস আ নেগেটিভ রোল, অন্যদিকে লো এফেক্টিভ ফিল্টার প্লেস আ পজিটিভ রোল ইন এসএলএ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই তো দেখো মনিটর লেভেলটা। তাহলে এফেক্টিভ ফিল্টার কম্প্রিহেন্সিবল ইনপুট, যদি ইনপুটটা কম্প্রিহেন্সিবল হয়, তাহলে কেমন হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কেমন হবে? ভালো হবে নাকি? সহজ হবে। কারণ আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যেটা আছে, সেটা কতখানি কাজ করছে সেটা হলো বড় কথা। যদি এফেক্টিভ ফিল্টার, তাহলে এফেক্টিভ ফিল্টারটা যত লো, তত অ্যাকুরেট ল্যাঙ্গুয়েজটা হাই। এফেক্টিভ ফিল্টার যত হাই, তাই তো আমার অ্যাকুরেট নলেজটা তত লো। ঠিক আছে তো? আর যত লো হবে, তত আমি আউটপুট কম দিতে পারবো। ঠিক আছে তো?
এই আলটিমেটলি লার্ন নলেজ ইত্যাদি ইত্যাদি। এখানে একটা ডায়াগ্রাম দেখিয়েছে, এটা একটু খেয়াল রাখো। ওকে, তাহলে ইভ্যালুয়েশন। তাহলে এই যে ক্র্যাশেন্স দিয়ে 5টা হাইপোথেসিসের মাধ্যমে যে তথ্যগুলো দিলেন, এগুলোর কতটুকু আমরা গ্রহণ করতে পারছি বা গ্রহণযোগ্য। দেখো, ক্র্যাশেন্স আর্গুমেন্ট ইজ দ্যাট গ্রামার অ্যাকুইজিশন ইজ অ্যান আনকনশাস প্রসেস হুইচ ক্যান নট রিয়েলি বি হেল্পড অর রিপ্লেসড বাই দ্য টিচিং অ্যান্ড কনশাস লার্নিং অফ এক্সপ্লিসিট রুলস অফ গ্রামার। তার মানে আমাদের ক্লাসরুমে যে আমরা গ্রামার শেখাচ্ছি, এই প্রক্রিয়াটাই ভুল। এইটাকে তিনি রিজেক্ট করছেন। তিনি বলতে চাচ্ছেন যে হুইচ ক্যান নট রিয়েলি বি হেল্পড অর রিপ্লেসড বাই দ্য টিচিং অ্যান্ড কনশাস লার্নিং অফ এক্সপ্লিসিট রুলস অফ গ্রামার। তাহলে গ্রামার না শিখিয়ে যদি অন্তত টিচারেরা যে আধা ঘন্টা 45 মিনিট থাকবে, সেই সময় যদি শুধু গল্প করে ইংরেজিতে, স্টুডেন্টের সাথে যদি কমিউনিকেশন প্রক্রিয়ায় কাজ করা হয়, গ্রুপ স্টাডি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে কেমন হবে, শেখার প্রক্রিয়াটা সহজ হবে। কিন্তু আমরা যাচ্ছি ক্লাসরুমে, গ্রামার ধরতেছি, গ্রামার পড়াচ্ছি, জাস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে তো? কারণ আমাদের এক্সাম সিস্টেম যেমন, টিচারকে তো সেভাবে পড়াতে হবে নাকি? জি স্যার। কমপ্লিটিং সেন্টেন্স শেখাতে হবে। সেটা কেন? কমপ্লিটিং সেন্টেন্স শিখিয়ে তো আমার ওইভাবে কাজ হচ্ছে না। তারপর আমরা শিখিয়ে যাচ্ছি বছরের পর বছর ধরে, কিন্তু আলটিমেটলি কাজ হচ্ছে না। তাই বলছি কি, দেখো, হোয়াট টিচার্স ক্যান ডু টু হেল্প দেয়ার লার্নার্স ইজ টু মেক কম্প্রিহেন্সিবল the second language input which they provide, because learners will find it easier to figure out the rules underlying the production of input if they understand its meaning. তার মানে টিচারদের কাজ তেমন কিছু না, টিচাররা জাস্ট হেল্প করবে তাদেরকে কম্প্রিহেন্স করতে আর কি। তাছাড়া বাকি কাজটা ওরা করবে। কিন্তু আমরা যাচ্ছি কি, ক্লাসরুমে যাচ্ছি, রুলস বের করতেছি, স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, খাতা বার করতেছে, রুলস তারা মুখস্থ করতেছে, এবং সেটার জন্য কিছু কিছু সেন্টেন্স দিয়ে দিচ্ছে, এগুলো পরীক্ষায় পাইলে পরে তারা সফল, পরীক্ষায় না পাইলে আনকমন। এই তো some theories like Krashen have used the terminology second language acquisition as they believe that any person would acquire a new language in the same way as they acquired their first language. তার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে হলে আমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো করে শিখতে হবে, অন্যথায় আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা কখনোই সফল হবে না। এই জন্য বলছে ক্র্যাশেন্স। দেখো, আমরা কত বছর ধরে, 3-4 বছর ধরে কিন্তু আমরা ইংরেজিতেই পড়তেছি, কিন্তু আমাদের প্রক্রিয়াটা ভুল। আর এই ভুল প্রক্রিয়া আমরা পড়ে যাচ্ছি বিধায় আমাদের কার্যক্রমটা আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে না। হবে কি বলো? হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এবং আমরা যে পরীক্ষার জন্য ইংরেজি বা অন্যান্য যে ইংরেজি, আমাদের মূল কথা হলো আমাদের পড়াশোনার প্রক্রিয়াটাই ভুল, সিস্টেমটাই ভুল। এই জন্য সবাই আমরা ভুলের ভিতরে আছি, সেটা টিচার, স্টুডেন্ট, গার্জিয়ান, সবাই যা বলি না কেন, আমরা ভুলের ভিতরে আছি। আমাদের চাকরি ব্যবস্থার যেহেতু আলটিমেট ব্যাপারটা হচ্ছে চাকরি, তাহলে চাকরিতে আমাকে কি কি যাচাই করতে হচ্ছে, সেই যাচাই প্রক্রিয়া অনুসারে তো আমরা পড়াশোনা করাবো নিশ্চয়ই। তাহলে ওই পর্যায়ে যেতে গিয়ে আমরা ভুলের ভিতর দিয়েই ভুল প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সিস্টেমটা পুরো একদম বাজে সিস্টেম। এতে 10-12 বছর ধরেও আমাদের কোনো কাজ হচ্ছে না। কিন্তু এখানে দক্ষ টিচার বলতে আমরা কি বলতে যাচ্ছি, দক্ষ স্টুডেন্ট বলতে আমরা কি বলতে যাচ্ছি, ভালো স্টুডেন্ট বলতে আমরা কি বলতে যাচ্ছি, জাস্ট যে বেশি বা মার্ক পাচ্ছে তাকে আমরা ভালো বলছি। এখন সে মুখস্থ করে আসলো কিনা বা নিজের বুদ্ধিতে লিখলে কিনা সেটা কিন্তু আমরা যাচাই করছি না। মোটামুটি খাতায় যে মোটামুটি 4 ঘন্টা ধরে ভালো উগলাতে পেরেছে তাকে আমরা ভালো মার্ক দিয়ে দিচ্ছি, তাই তো? সে নকল করেও লিখতে পারে কিনা বলতো? জি স্যার, অবশ্যই পারে। করেও লিখে আসে, তাও তাকে আমরা ভালো স্টুডেন্ট বলবো যদি নকলটা ধরতে না পারি। তার মানে আমরা পুরো প্রক্রিয়ার ভুলের ভিতরে আছি। তাই বলছে Krashen's monitor model has earned mass appreciation among second language teachers, researchers and practitioners. The theory is considered to provide a general and overall picture of second language acquisition and learning. This theory is remarkable for its direct relation to classroom teaching. হ্যাঁ, যেগুলো আমরা পড়লাম এগুলো পুরোটাই কিন্তু ক্লাসরুম টিচিং এর সাথে রিলেটেড, এবং এগুলো যদি আমরা মেনটেন না করি এই ক্লাসরুম টিচিংটা কাজে দিবে না। Krashen has discouraged the rigorous traditional grammar teaching. He has firmly stated that naturally acquired knowledge is major source of for initiating both the comprehension and production of utterances. For this reason, the optimal way of learning a second language is acquisition. তার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে লার্নিং এর প্রক্রিয়া হতে হবে কি অ্যাকুইজিশন, শুধু লার্নিং হলে হবে না। তাহলে অ্যাকুইজিশন প্রক্রিয়া পর্যন্ত না যাওয়া পর্যন্ত, বলো, তাহলে অ্যাকুইজিশন প্রক্রিয়া পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি হবে না, বলো, সাকসেসফুল হবে না। আর এই অ্যাকুইজিশন প্রক্রিয়ার জন্য আমার এই যে 5টা হাইপোথিসিস দিল, এই 5টা হাইপোথিসিসের কি কি বিষয় আসতে হবে, যে আমার এখানে লার্নিং এর থেকে অ্যাকুইজিশনকে গুরুত্ব দিতে হবে নাকি প্রথমটাই, এবং গ্রামারের ন্যাচারাল অর্ডারটা মানে শিখতে শিখতেই আমি গ্রামার শিখে যাব, এই প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। মনিটর মডেল মানে কি, ওই যে গ্রামার রুলস যে বাধা সৃষ্টি করছে এটা কম থাকতে হবে। ইনপুট হাইপোথিসিস, টিচাররা যা ইনপুট করবে তার স্টুডেন্টের কাছে পুরোপুরি কি হতে হবে, কম্প্রিহেন্সিবল হতে হবে, এবং তার লেভেল বুঝে তাকে ইনপুট দিতে হবে। তাই কি লেভেল, তার লেভেল কততে আছে তার উপর ভিত্তি করে তাকে আমি ইনপুট দিব, যাতে তার সাথে জাস্ট অ্যাড হয়, অ্যাড হতে হতে তার লেভেলটা আস্তে আস্তে বাড়বে। আর এফেক্টিভ ফিল্টারের মধ্যে অ্যাংজাইটি যত পারা যায় কমানো। তাই তো এই দেখো আমাদের ইংলিশ স্পিকিং এবং লার্নিং এর সবচেয়ে বড় অ্যাংজাইটি হচ্ছে
ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং লোকে কি বলবে, এটাই তো নাকি? বলো। জি স্যার। এখন জি যদি স্যার। তোমাদেরকে আমি কাউকে বলি তুমি একটু ইংরেজিতে কথা বলো, তুমি হয়তো বা পারো বা পারবাও, কারণ তোমার ইনপুট অনেক আছে, কিন্তু সমস্যা তুমি ফিল করবা ভুল হচ্ছে না তো, আমার বন্ধুরা মনে হয় আমার কথা শুনে হাসতেছে, হ্যাঁ এরকম হবে না? মাথায় এই কাজ করবে তো, পেটে আসতেছে, জি হ্যাঁ স্যার। মুখে আসতেছে না, মাথায় আসতেছে, মুখে আসতেছে না। এই যে ব্যাপারটা কি, কারণ আমার ওই যে স্লোয়েজ হয়ে আছে, হ্যাঁ এটা স্লো হয়ে আছে, বা এক জায়গায় কোল্ড হয়ে আছে, হার্ড হয়ে আছে, ওটাকে আমার ভাঙতে হবে, হ্যাঁ আইস ব্রেকিং করতে হবে। আইস ব্রেকিং করলে আস্তে আস্তে সব বেরিয়ে আসবে, কিন্তু সেই প্রক্রিয়াটা হচ্ছে না। যদি আমরা 2-3 দিন ধরে ক্লাস করি তো তুমি আবার মনে করবে এটা সময় নষ্ট হচ্ছে, আবার আমরা করবো কি সময় নষ্ট হচ্ছে স্যার, কারণ আমাদের পরীক্ষা আছে সামনে, আমাদের পড়াশোনা আগাচ্ছে না, এই ক্ষেত্রে সময় নষ্ট করার চেয়ে বরং আমরা যদি পড়ি তাতে আমার পড়াটা কাজে লাগবে। এই তো বিভিন্ন বিষয় একটা হাইপোথিসিস হিসাবে কাজ করে আমি যেটা দেখেছি সেটা হলো এই প্রক্রিয়া। ওকে, তাহলে এই হলো আমাদের মনিটর মডেলের মোটামুটি একটা আলোচনা, কি বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে কয়টা মডেল পেলাম আপাতত, কয়টা থিওরি পেলাম? 5টা। না আপাতত এইখানে অ্যাকালচারেশন মডেল পেয়েছি, তাই তো, তারপরে ইনেটিস থিওরি 3টা। পেয়েছি, তারপরে মনিটর মডেল। হ্যাঁ, Monitor এখন আমরা model। দেখি কগনিটিভ থিওরি অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, শিশুদের ক্ষেত্রে কগনিটিভ। কগনিশন মানে তো আমরা গতদিন বুঝেছিলাম, তাই না, আমার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা। তারপরে দেখো বলছে পিএজে, হ্যাঁ এরকম আর কি, ওয়াজ আ সুইস সাইকোলজিস্ট হু স্টাডিড দ্য ডেভেলপমেন্ট অফ কগনিটিভ প্রসেস ফ্রম ইনফ্যান্সি থ্রু অ্যাডাল্টহুড। একদম ইনফ্যান্সি থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, মানে সবাই একই কথা, যে আমাদের অন্তত ভাষা শেখার ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটা হতে হবে মানে কি সাবকনশাস, ঠিক আছে তো, এটা অটোমেটিক হতে হবে। দেখো, পিএজে হ্যাজ স্টাডিড দ্য হোল কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন হোয়ার ল্যাঙ্গুয়েজ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। হি ফাউন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ নট আইসোলেটেড ফ্রম আদার কগনিটিভ অ্যাসপেক্টস। কারণ ল্যাঙ্গুয়েজটা আমাদের চিন্তা ভাবনার সাথে অটোমেটিক রিলেটেড। আমি চিন্তা করি কোন ভাষায়, বলো, আমি কোন ভাষায় চিন্তা করি? বাংলা ভাষায়। হুম, বাংলা। হ্যাঁ, যে বাংলায় স্যার। মাতৃভাষায়, আমরা আমাদের মাতৃভাষায় কিন্তু চিন্তা করি, আমরা আমাদের মাতৃভাষায় স্বপ্ন দেখি। মানে মূল কথা হলো আমাদের জীবনের সাথে ভাষা একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি ওরালি কমিউনিকেট করি আর না করি, আমি থিঙ্কিংটাও মনে হয় আমার ভাষার সাথে রিলেটেড, কি না বলো? আমি যখন ভাবতেছি, মনে মনে ভাবতেছি যে আজকে দোকানে গিয়ে আমি একটা বই কিনবো, তাহলে আমি কিসে ভাবলাম এটা, বলো? আমি মুখে বলি নাই, কিন্তু মনে মনে ভেবেছি, হ্যাঁ। বাংলা মাতৃভাষা। তারপরে কি আমার কগনিটিভ অ্যাসপেক্টের সাথে ল্যাঙ্গুয়েজটা একদম মানে কি বলবো কমপ্লিটলি অ্যাটাচড, এটাকে সেপারেট করার কোনো সুযোগ নাই। ফর দিস রিজন দেখো, পিয়াজে অফেন স্পোক অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস। Piaget believes that children construct an understanding of the world around them through the process of assimilation and accommodation. যে অ্যাজিমিলেশনের ব্যাপারটা আমরা বুঝেছিলাম, যে যত বেশি আমরা কি করতে পারি অন্যের সাথে নিজেকে অ্যাজিমিলেট করে নিতে পারি, হ্যাঁ মিলিয়ে নিতে পারি, মানে একদম নিজেকে ওর সাথে মিলিয়ে ফেলতে পারি, তত বেশি আমার ভাষাটা প্রক্রিয়াটা সহজ হবে। To explain this theory, Piaget used the concept of stages to describe the development as a sequence of 4 following stages. দেখো একজনের থিওরির শেষ নাই, হ্যাঁ এটা হচ্ছে থিওরিক্যাল। এখানে দেখো 4 স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, তাহলে আমাদের স্টেজ আছে যে এই স্টেজে এরকমটা ডেভেলপমেন্ট হয়। প্রথমটা কি দেখো, সেন্সরি মোটর স্টেজ। এটা কি জিনিস দেখো, সেন্সরি মোটর। সেন্সরি মোটর স্টেজ, এটা যদি একটু এই যে শিশুটাকে একটু খেয়াল করো, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এই শিশুটা খেলা করছে, বা এরা এই যে কে লালটা নিবে কে হলুদটা নিবে সে যে মেলাচ্ছে, এই প্রক্রিয়াটা কিসের মাধ্যমে হচ্ছে বলো? সেন্সের মাধ্যমে। এটা হচ্ছে কি সেন্সরি মোটর। এখন সেটা বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যদি একটু ইমেজটা থেকে দেখলাম, যেহেতু দেখো বলছে এটা বলতে ফার্স্ট স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ফ্রম বার্থ টু অ্যাবাউট এজ 2, where infants learn about the world through their senses and motor actions like grasping or sucking, grasping or sucking, মানে ধরতে চাচ্ছে, ঠিক আছে তো? তাহলে প্রথমত সেন্স কাজ করছে যে আমাকে এই জায়গায় মেলাতে হলে। দেখো এই শিশুটার ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করি,
দেখো এইখানে এই যে ছেলেটা সে কি করলো, যেটা লাল সেটা নিয়ে নিল নাকি, দেখা যাচ্ছে এখানে। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, তাহলে তার সেন্সে কাজ করেছে যে আমাকে এইটা নিতে হবে, সে কিন্তু হাত বাড়িয়ে দিয়ে ওটা নিয়ে নিয়েছে। তাহলে হচ্ছে কি আমার সেন্স কাজ করছে, আমার সেন্স কাজ করার সাথে সাথে আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি কাজ করছে না, বলো? জি স্যার। কাজ করছে তো না? জি স্যার। ঠিক একইভাবে কোনটা খাওয়ার জিনিস কোনটা খাওয়ার জিনিস না, কোনটা ধরতে হবে কোনটা ধরার জিনিস না, হ্যাঁ এই ব্যাপারটা দেখো। এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে মিলানোর ক্ষেত্রে বা ইয়া করার ক্ষেত্রে সে কিন্তু প্রথমে ভাবছে, হ্যাঁ দেখো লার্নিং থ্রু সেন্সেস অ্যান্ড অ্যাকশনস, দেখো টাচিং লুকিং অ্যান্ড মাউথিং, হ্যাঁ টাচ করছে দেখছে মুখে দিচ্ছে, এটা হলো মোটর অ্যাকশন। এটাগুলো হচ্ছে কি মানে তার বডিলি অ্যাকশনটাকে বলা হচ্ছে কি মোটর অ্যাকশন নাকি। আর এই বডিলি অ্যাকশনটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, বলো? সেন্সার্স এর হ্যাঁ উপর ভিত্তি সেন্সের করে। উপর ভিত্তি করে। তাহলে এইটাই সেন্সের উপর ভিত্তি করে। সেন্সরি মোটর স্টেজ ফ্রম বার্থ টু 2 ইয়ার্স, তারপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, তার মানে সে এতদিন পর্যন্ত সেন্সের মাধ্যমে যা কিছু শিখলো সেইগুলোকে এখন অপারেশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার আগের মুহূর্ত। কনক্রিট অপারেশনাল স্টেজ এবং হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এবং এটা বলছে কি দেখো আমরা যদি একটু বিশ্লেষণে পড়ি, দেখো ইন দ্য সেন্সরি মোটর স্টেজ ফ্রম বার্থ টু 2 years old, children get involved in activities like crying, opening the fingers, waving the legs, followed by more complex tasks like crawling and finally walking. এই পুরো কাজটা করে কিসের মাধ্যমে, তার কগনিটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে। কগনিটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে কিসের মাধ্যমে, অ্যাট দি স্টেজ আর্লি স্টেজ ইন কগনিটিভ ডেভেলপমেন্ট Piaget saw language skills as basically physical, এখানে পুরোটা ফিজিক্যাল, হ্যাঁ। ইন দ্য প্রসেস হি লার্নস হাউ টু ইমিটেট সাম অফ দ্য সাউন্ডস হি হেয়ার্স দেয়ার প্যারেন্টস মেকিং অ্যান্ড ইন হোয়াট কনটেক্সট দিস সাউন্ড শুড বি মেড, মানে পিতামাতাটা কোন সাউন্ড কোন কনটেক্সটে তৈরি করছে সে কিন্তু এগুলো থেকে শিখে নিচ্ছে এবং সে ইমিটেট করা শুরু করেছে। এবং টুয়ার্ডস দ্য এন্ড অফ সেন্সরি মোটর স্টেজ, এবং এই মোটর স্টেজটা যখন শেষ হচ্ছে, দ্য অ্যাবিলিটি টু ফর্ম প্রিমিটিভ মেন্টাল ইমেজেস ডেভেলপস অ্যাজ দ্য ইনফ্যান্ট অ্যাকুয়ার্স অবজেক্টিভ পারফরমেন্স। তখন মোটামুটি সে এখন নিজে অবজেক্টিভ পারফরমেন্স মানে তার আর হেল্প লাগছে না, সে এখন নিজে ওই কাজগুলো প্রায় করতে শিখে গেছে। ইট মিনস নোয়িং দ্যাট অ্যান অবজেক্ট স্টিল এক্সিস্ট অ্যান্ড ইভেন ইট ইজ হিডেন, তার মানে হিডেন থাকলেও সে বুঝে নিচ্ছে যে এটা বলতে এটাই বোঝানো হচ্ছে। প্রথমে সে তাকে দেখে দেখে শিখছিল, এখন মনে করো যখন বললাম হচ্ছে যে এটা হচ্ছে বই, তার সামনে বইটা আছে, তাহলে সে সেন্সে আগে কি কি করেছে, দেখেছে এবং বিষয়টাকে ক্যাচ করেছে, তাহলে বই। তাহলে এখন যদি বইটা তার সামনে নাও থাকে, বই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে কি তার ভিতরে একটা ইমেজ তৈরি হবে না, বলো তো? হুম, জি স্যার। হ্যাঁ জি স্যার। তাই বলছে যে ইভেন ইফ ইট ইজ হিডেন, মনে করো বইটা তার কাছে নাই, তারপরে বই শব্দটা উচ্চারণ হওয়ার সাথে সাথে সে বুঝে নেবেই। মনে করো বাবা আসছে, আগে বাবা বলতে ওই লোকটাকে বুঝতো এইরকম একটা লোক, এখন মনে করো তার মা বলতেছে তোমার বাবা আসছে, বাবা কিন্তু এখনো সামনে নেই, তার চোখের সামনে আসেনি, সে কি উৎফুল্ল বোধ করবে না, বলো তো? জি স্যার। এই কথা শুনে শুনে সে কিন্তু বাবা বলতে একটা ইমেজকে ক্রিয়েট করবে, কারণ তার অলরেডি ইমেজটা ডেভেলপ হয়ে তার সেন্সে কিন্তু মানে তার ব্রেনে কিন্তু আটকে গেছে, মানে কগনিটিভ ডেভেলপমেন্টের জায়গাতে ওটা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কি পুরো প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে আশেপাশের যে অবজেক্টগুলো আমি দেখছি সেই অবজেক্ট অনুসারে সেটাকে সেন্স করে আমি সেইগুলোর সাথে সাউন্ডগুলোকে মিলিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কি সেন্সরি মোটর স্টেজ। তারপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে কি দেখো, এটা দেখো বিগিনস অ্যাট 2, মানে যেখানে সেন্সরি মোটর স্টেজ শেষ সেখান থেকেই শুরু হচ্ছে, অ্যান্ড লাস্ট আনটিল দ্য চাইল্ড ইজ 6 or 7। দ্য ডিফাইনিং ফিচার স্টেজ, এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো সেটা হলো ইগোসেন্ট্রিসিটি। ইগোসেন্ট্রিসিটি মানে হচ্ছে কি দ্য চাইল্ড সিমস টু টক কনস্ট্যান্টলি, সে সময় কথা বলতে চায়। দেখবো যে এই সময় বাচ্চারা কথা বলার আগে কেমন জানি সাউন্ড করে, মানে সারাক্ষণ ধরে এক ধরনের মুখ থেকে এক ধরনের সাউন্ড বার করে, হ্যাঁ মানে তার গলার ভয়েস যেন সে প্র্যাকটিস করছে। অনেকে যেমন শিল্পীরা গান করার আগে যেমন একটা রেওয়াজ করে না, একটু গলাটা ঠিক করে নেয়, বাচ্চারাও দেখবা মানে যা বলুক না কেন মানে এরকম করে সে চিৎকার করতে থাকে, ঠিক আছে তো? এবং এর মাধ্যম দিয়ে সাউন্ডগুলোকে সে বিভিন্ন রূপ দিতে থাকে। প্রথমে সাউন্ড সে বার করে, তারপর সে সাউন্ডটাকে রূপ দিতে থাকে, হ্যাঁ। এবং তাই বলছে দেখো সে কথা বলতে থাকে কনস্ট্যান্টলি বাট মাস মোর দ্যান হোয়াট ইজ নিডেড, মানে প্রয়োজনের অতিরিক্ত তারা কথা বলে। এই কথা বলে তারা এই অপারেশনাল স্টেজের আগে, এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, মানে এতদিন যা শিখেছে, এতদিন যে তার ভিতরে সেভ করেছে ওইগুলোকে সে এখন বের করতে চাচ্ছে। বের করতে যাওয়ার সময় সে প্র্যাকটিস করছে, আর এই প্র্যাকটিসটাই মেনলি হচ্ছে কি এই প্রি অপারেশনাল স্টেজ। এখানে দেখাচ্ছি অনেক সময় কথাগুলো ইনকোহেরেন্ট লাগবে, এলোমেলো লাগবে, বোঝা যাবে না কি বলতে যাচ্ছে, তারপরে সে কনস্ট্যান্টলি প্র্যাকটিস করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে।
ফর ইনস্ট্যান্স দ্য চাইল্ড মাইট ডেসক্রাইব হোয়াট ইজ ডুইং ইভেন দো আদার্স ক্যান ইজিলি সি হোয়াট ইজ ডুইং। হ্যাঁ, সে যা করছে সেটা আবার সে বর্ণনা করছে, যে আমি এখন খেলছি, মানে আমি খেলছি, আমরা তো দেখতে পাচ্ছি যে খেলছি, কিন্তু সে মুখ দিয়ে ওটাকে বার করবে একবার, যে আমি এখন খেলছি, তাই তো আমি এখন খাচ্ছি। হ্যাঁ, এরকম কথা সে বলে কি করবে, তার কথাগুলোকে সে মানে প্র্যাকটিক্যাল ব্যবহারের পূর্বে প্র্যাকটিসটা করে নিচ্ছে। ঠিক আছে, তো আমরাও ভাষা শেখার ক্ষেত্রে এরকমটা করি না? মনে করো তোমার কলেজে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে কি করা হচ্ছে, তোমাকে একটু বক্তৃতা দিতে হবে। তা সেটার আগে কি তুমি আগে তথ্য কালেক্ট করো না? বলো, প্রথমে তুমি তথ্য কালেক্ট করে কি করবে, একটা স্ক্রিপ্ট রেডি করবা। এবার বলার আগে তুমি কি প্র্যাকটিস করো না? বলার আগে জি স্যার। একদম ফাইনাল ভাবে তুমি স্টেজে উপস্থাপন করার আগে তুমি কয়েকবার প্র্যাকটিস করে নাও যে ঠিক হচ্ছে কিনা সবকিছু। তা চিলড্রেনরাও এই প্রি অপারেশনাল স্টেজে ওরকম প্র্যাকটিসটা করে নেয়। এটা হচ্ছে প্রি অপারেশনাল। এবার হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, মানে তুমি একদম পারফরমেন্স করে ফেলছো। তারপর দ্য কনক্রিট অপারেশনাল স্টেজ বিগিনস অ্যারাউন্ড 7 and lasts until at age 11 and 12. At this stage, a child is capable of using logic and of solving problems. Language at this stage is used to refer to specific and concrete facts, not mental concept. মানে মোটামুটি আমরা প্র্যাকটিক্যালিটি চলে এসেছি। At this stage, they can think logically, therefore they start using experience to solve problem. মানে ভাষা ব্যবহার করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে। এখানে সলভ প্রবলেম মানে হচ্ছে কমিউনিকেশনে প্র্যাকটিক্যালি ব্যবহার করা। এমন না যে সমস্যা হয়েছে বলে শুধু বলছে তা না, এটা মানে হলো কমিউনিকেশনে ভাষাটাকে ব্যবহার করতে পারা। আর মোটামুটি স্কুলে বাচ্চাদের দেওয়ার বয়স কতটা, কোন বয়সটা বলো তো? একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর পারফেক্ট বয়স কত? 5 থেকে 6। বলছে যদি আমরা একটু দেখি, when a child can be sent to school, আচ্ছা আমি ওটা না দিয়ে হোয়াট ইজ দ্য পারফেক্ট টাইম, তাই তো? দেখি এরা কি বলে, তাহলে হোয়াট ইজ দ্য পারফেক্ট এজ of a child to send to school. দেখি কত বছর বয়সে, দেখো তো, 5 থেকে 6। তাহলে 5 থেকে 6। আবার কেউ বলছে while many countries start formal schooling at 6 to 7। তার মানে 6 to 7 বলতে তাহলে কোন স্টেজে পাঠাচ্ছে এরা? এই যে কনক্রিট অপারেশনাল স্টেজ, মানে সে অলরেডি তার ভাষা ব্যবহার করে সে লজিক্যাল থিঙ্কিং সহ সলভিং প্রবলেমের ব্যাপারটা সে শিখে গেছে। এই সময় যদি তাকে স্কুলে পাঠানো হয় তাহলে তার শিক্ষা প্রক্রিয়াটা সহজ হবে। আর অন্যতে আমরা করি কি, মোটামুটি জন্মের আগে যদি স্কুলে ভর্তি করতে পারতাম তাহলে নিজেকে একজন সার্থক বাবা বলে মনে হতো। বুঝতে পেরেছো? আচ্ছা, প্লে নার্সারি তো 4 থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, 4 বছর থেকে মানে ছেলে এখনো হাঁটতেও শেখানি, হামাগুড়িতে শুরু করছে, আমরা নার্সারিতে পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? সেখানে সে বাবা মা থেকে বিচ্ছিন্ন, সে নিজের মতো করে থাকতে পারছে না। তুমি তোমার সন্তানকে যেভাবে ভালোবাসবে, একজন টিচার বা একজন যার দায়িত্ব দিয়েছো সে কি তোমাকে সেরকম ভালোবাসা বাসবে বলো? তাহলে আমরা খুবই ফাস্ট, যত তাড়াতাড়ি সম্ভব 20 বয়সের মধ্যে যদি আমার ছেলেকে বিসিএস ক্যাডার বানাতে পারতাম তাহলে আমি একজন সার্থক বাবা হয়ে মরতেও পারতাম। এরকম একটা ভাব নিয়ে আমরা সন্তানকে স্কুলে ভর্তি করাই। ঠিক আছে, একজন 7 বছর বয়সে যে স্টুডেন্টটা বা যে বাচ্চাটা সহজে শিখে যাবে সেটা আমরা 2-3 বছরে তাকে ভর্তি করায় এত মেন্টাল প্রেশার দিচ্ছি যে 6-7 বছরে এসে তার আর পড়াশোনার আগ্রহ থাকে না, শেষ হয়ে যায়। বুঝতে পারছো? আর আমাদের পড়াশোনা তো এরকম, মোটা বই দিতে পারলে, যে স্কুলে মোটা বই দেয়, একদম বড় বড় ব্যাগ হয়, সেই স্কুলকে আমরা মনে করি কি বলো, সেরা স্কুল, খুব ভালো স্কুল। তাহলে 7 বছর বয়সে যে জিনিসটা সে সহজে ক্যাচ করতে পারবে সেই জিনিসটা যদি আমি তাকে 4 বছরেই শেখানো শুরু করি তাহলে কত প্রেশার হতে পারে না? তাহলে ওটা দরকার নাই। তাহলে 6 থেকে 7 বছর, 5 থেকে ধরতে পারি, 5 থেকে 7 বছরের মধ্যে যদি বাচ্চাকে স্কুলে ভর্তি করানো যায় তাহলে সে মোটামুটি 6টা হচ্ছে আমার কাছে সত্যি ইয়ে লাগে যে 6 বছর বয়সটাকে যদি আমরা ধরি তাহলে যেহেতু কনক্রিট অপারেশনাল স্টেজের প্রি অপারেশনাল স্টেজে মোটামুটি এসে গেছে, এবং যেহেতু ওটাও 6-7 বা 7 এখানে এই স্টেজের ভিতরেই একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করানো উচিত। ঠিক আছে, তার আগে তাকে একদম ফ্রি করে দাও, সে সব কিছু দেখুক, অবজার্ভ করুক, সে নিজের মতো করে খেলা করুক এবং নিজের মতো করে প্রবলেম সলভিং এর বিষয়টাকে বুঝে উঠুক। প্রবলেম সলভিং কেমন, এই যে যেমন বোঝালাম আমি, এটা কি একটা প্রবলেম সলভিং না যে তুমি এখন কি করবা, লাল
গুটিগুলোকে লালগুলোকে লালের জায়গায় রাখবা, এটাই হচ্ছে কি তার একটা প্রবলেম সলভিং স্কিল। ঠিক আছে তো, যে সব কিছু এলোমেলো করে দিলাম, দিয়ে বললাম কি এটাকে তুমি এখন ঠিক জায়গায় রাখো। সে এখন আনন্দের ছলে কি করবে, কালারগুলো বুঝতে শিখে গেছে, তাই তো? এটাকে বলা হয় গাড়ি, এটাকে বলা হয় কি পাখি। এই যে এই বিষয়গুলো কি হচ্ছে, সে অটোমেটিক শিখে যাচ্ছে। এই কাজগুলো অবশ্য নার্সারি স্কুলগুলোতে যদি করে থাকে তাহলে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। তবে যদি ফোর্সফুলি করা হয়, চাপাচাপি করা হয়, তাহলে স্কুলের প্রতি একটা ভীতি তৈরি হবে, যেটা পরবর্তীতে যত আগেই আমরা ভর্তি করে না কেন আলটিমেটলি ওই 9-10-এ গিয়েই ছেলে মেয়ে ডাব্বা দিয়ে দিবে। ঠিক আছে তো? দেখছি তো ভালো ভালো স্কুলের ছেলে মেয়ে আমাদের মেহেরপুরে যখন দেখি, হ্যাঁ এই স্কুলের ওই স্কুলে কিন্তু কিচ্ছু পারে না। হ্যাঁ, আজ এই ছেলে কোথা থেকে, জিনিয়াস থেকে, এই ছেলে কোথা থেকে আরে বয়েজ স্কুল থেকে, এই ছেলে কোথা থেকে এই গার্লস মানে ইয়া থেকে, কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিটি নাই। হ্যাঁ, কারণ অধিকাংশ ওই যে ফুলি তাকে শেখানো হয়েছে। তো যাই হোক, তাই বলছে ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছে কি 11 থেকে 16। তাহলে এটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, মানে মোটামুটি সে একটা রূপ দিতে পেরেছে। আর এটা হচ্ছে ফর্মাল, মানে আমি কমিউনিকেটিভ অলরেডি শুরু করেছি। দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ বিগিনস অ্যাট এজ 11 to 12 অ্যাট দ্য আর্লিয়েস্ট স্টেজ। এটা হচ্ছে সবচেয়ে আর্লিয়েস্ট। At this stage, the child can start to use abstract reasoning and to make a mental distinction between herself and an idea she is considering. Children who have reached this stage can use language to express and debate abstract theoretical concepts such as those found in mathematics or philosophy or logic. মোটামুটি ফিলোসফি লজিক এগুলো সে 11 থেকে 16 বছরের মধ্যেই পারে। Piaget believed that these 4 stages of cognitive and linguistic development were universal. এটা সকল দেশের সব সময়ের জন্য প্রযোজ্য। and no children ever skip one of the 4 steps. এই স্টেপগুলোকে কেউই এড়িয়ে যেতে পারে না। কিন্তু জোর করে যদি এড়ানোর চেষ্টা করা হয় তাহলে কি হবে, লার্নিং প্রক্রিয়া সাকসেসফুল হবে নাকি? না স্যার, হ্যাঁ। ব্যাঘাত ঘটবে। না স্যার। তাহলে কি কি হলো আমাদের এখানে? প্রথমে হচ্ছে কি সেন্সরি মোটর স্টেজ, বোঝা গেল তো? এখন কি বুঝতে পারছো? তাহলে সেন্সরি মোটর স্টেজ হচ্ছে কি, যেখানে সেন্স দিয়ে বোঝার মাধ্যমে সে বাহ্যিক অবজেক্টগুলোকে কি করে, সাউন্ডের সাথে মেলানোর চেষ্টা করে যায়। প্রি অপারেশন স্টেজ মানে যেগুলো ইনপুট নিল সেন্সরি মোটর স্টেজে, সেই ইনপুটগুলো সে এখন আউটপুট করা শুরু করেছে। সে প্রচুর কথা বলে এবং কথা বলার মাধ্যমে সেগুলোকে কি করে, অপারেশন করার চেষ্টা করে। অপারেশন মানে কি, প্র্যাকটিসে বা প্র্যাকটিক্যালি ব্যবহার করার চেষ্টা করে মাত্র। তারপর হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ মানে অলরেডি সে এবার ব্যবহার করা শুরু করেছে, সে মোটামুটি কিছু প্রবলেম সলভ করতে পারছে তার কথোপকথনের মাধ্যমে বা ভাষা শেখার মাধ্যমে। ফর্মাল অপারেশনাল স্টেজ মানে মোটামুটি একদম প্র্যাকটিক্যাল, সাকসেসফুলি সেগুলোকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। যেটা সেই সেন্সরি মোটর স্টেজে ইনপুট দিয়ে শুরু হয়েছিল, এখন ফর্মাল অপারেশনাল স্টেজে মানে সে এখন ম্যাথমেটিক্স লজিক থেকে শুরু করে অনেক কমপ্লেক্স বিষয়ও সে এখন এগুলোকে ধরে নিতে পারে, বুঝে নিতে পারে, যদি এই স্টেজগুলোকে এইভাবে দেখানো হয়। আর যদি আমি আমার ছেলেকে এখন ক্লাস 5-এ বইগুলো যদি আমি এখন ক্লাস মানে যখন সে পড়ানো শুরু করছে তখনই দিয়ে আমি একটু ফাস্ট করাতে চাচ্ছি, এরকম কিছু এক্সেপশনাল ছেলে মেয়ে থাকে, তারা এক্সেপশনাল। কিন্তু সবাই কি এরকম যে অল্প বয়সে পিএইচডি করবে? বলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আইকিউ না স্যার। হ্যাঁ, আইকিউ মেপে একজনের বুদ্ধির লেভেল বিবেচনা করা হয়, বয়স দিয়ে না। সেই ক্ষেত্রে একজন 4 বছরের শিশুর বুদ্ধি একজন 60 বছরের তাই তো বয়স্ক মানুষের মতো হতে পারে তার আইকিউ লেভেল মাপার মাধ্যমে। তো সেটা হচ্ছে বুদ্ধির ওই ব্যাপারগুলোর সাথে রিলেটেড। কিন্তু এটা সকলের সাথে যাবে বলো? সকল বাচ্চাকে এরকম ভাবলে হবে? হ্যাঁ, না স্যার। তাহলে সেটা অটোমেটিক হবে, সেটা ন্যাচারালি হবে, তোমাকে জোর করার কিছু নাই। তোমার ছেলের আগ্রহ হচ্ছে সে এখন মিউজিক পছন্দ করে বা হচ্ছে খেলাধুলা পছন্দ করে, তুমি যদি এখন জোর করে তাকে ডাক্তার বানাতে যাও, তাহলে ডাক্তার সর্বোচ্চ এইচএসসি লেভেল পর্যন্ত তুমি স্বপ্ন দেখতে পারো তোমার ছেলেকে নিয়ে যে তুমি ডাক্তার বানাবা। তারপর থেকে আর ডাক্তার বানানোর স্বপ্ন আর দেখতে হবে না। অধিকাংশ বাপ মাই কি ডাক্তার আর ইঞ্জিনিয়ার নাকি, এই দুটাই তো চাই নাকি? স্যার, হ্যাঁ, তাহলে এত ছেলে মেয়ে কেন আর্টসে কমার্সে এগুলো পড়তেছে? হ্যাঁ, সকালবেলা থেকেই তো আমি ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া আমার ছেলের কাছ থেকে কিছুই আশা করছি না, মেয়ের কাছ থেকে আশা করছি না। হ্যাঁ, অমনি 9-10 পাস করার পরে বুঝতে পারছি আমার ছেলের দ্বারা এটা সম্ভব না। তাহলে ও যেটা চাচ্ছিল সেটা কেন আমি করতে দিলাম না? দিলে তো অন্তত সে তার আগ্রহের সাথে রিলেটেড সাবজেক্টে পড়তে পারতো, এরকম কিছু সে করতে পারতো। এবং আলটিমেটলি সে ডিগ্রি পড়তেছে, তারপরে আর কিছুই করতে পারতেছে না, পড়াশোনা শেষ, লাইফও শেষ। এখান থেকে আমরা কখন বেরিয়ে আসবো? বুঝতে পেরেছো? এই যতক্ষণ না বেরিয়ে আসতে পারতেছি ততক্ষণ আমাদের এই সম্পদের অপচয় শেষ হবে না। হ্যাঁ, মানব সম্পদের প্রচুর অপচয় আমরা জোর করে করতেছি আমার দেশের প্রেক্ষাপটে। হ্যাঁ, কারণ আমরা সবাই এমন হিংস্র একটা জাতি, আমরা বাঙালি জাতি,
যে অন্যের দেখে ঈর্ষাতে ভুগি আমরা। এই ঈর্ষাতে ভোগার কারণে আমিও আমার ছেলেকে বানাবো, আমি আমার মেয়েকে বানাবো, আমি একে ডাক্তার বানাইয়ে ছাড়বো, এত টাকা ডাক্তারের, হ্যাঁ, আমিও আমার মেয়েকে ডাক্তার বানাইয়ে ছাড়বো নাকি। হুম, দিয়ে ডাক্তার তো হচ্ছেই না, শেষে আমার মেয়ে নার্সও হতে পারতেছে না। ঠিক আছে, তার একটা স্টেজ আছে, স্টেজ ভিত্তিক তাকে তার অবস্থান ভিত্তিক কাজগুলো করাতে হবে। তো যাই হোক, এই হলো আমাদের সাইকোলিঙ্গুইস্ট। তাহলে দেখো এখানে যেটা পড়লাম ভাষাগত ব্যাপারটা পুরোটাই কি সমাজের সাথে রিলেটেড না একজন লার্নারের সাইকোলজির সাথে রিলেটেড? কোনটা? লার্নার সাইকোলজির সাথে। একদম সাইকোলজির সাথে রিলেটেড। তার সাইকোলজি অনুসারে যদি কাজ করে তাহলে লার্নিংটা ইজি হবে। সেটা ইনপুট বলো, সেটা মনিটর বলো, যা কিছুই বলো না কেন, মূল কথা একটাই, যে সাইকোলজিক্যাল আসপেক্টটা যদি ঠিক থাকে তাহলে আমি ভাষা অটোমেটিক আমি শিখতে পারবো। আমার স্টেজ ভিত্তিক, আমার ইন্টারেস্ট ভিত্তিক, তাতে এবং আমার যে লার্নিং প্রসেস ভিত্তিক যদি প্রক্রিয়াগুলো পজিটিভ বা ফেভারেবল হয় তাহলে লার্নারের পক্ষে ল্যাঙ্গুয়েজটাকে গ্রহণ করা সহজ হবে, না হলে কঠিন। এই স্যার এইখানে যে কোশ্চেন 1 নাম্বার দেওয়া আছে সেটা দিলে কি নাম্বার পাবো? এটা পাবো না কেন? হ্যাঁ, মানে অনেক ছোট তো এর জন্য বললাম। কেন ছোট দিয়ে? তোমার মূল কথাটুকু আসলেই তো হলো। এখানে বলো তো যে তোমার যে সংজ্ঞাটা দিয়েছে সংজ্ঞার সাথে তোমার কি মনে হচ্ছে যে এখানে কোন জায়গায় ঘাটতি আছে? না স্যার, কোথাও ঘাটতি নাই। তাহলে তাহলে তোমার কাছে কেন মনে হবে যে স্যার, তোমার যদি তত্ত্বগত ঘাটতি না থাকে, কমপ্লিট একটা তথ্য তুমি দিতে পারলে অ্যান্সার হবে। এখন হোয়াট ইজ ল্যাড, এই জায়গায় যদি তুমি লেখো যে ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাহলে তো হয়ে যেতে পারে, উত্তর হতে পারে না? জি স্যার। কিন্তু হবে না, কারণ এখানে তোমাকে তো এখানে তো ফুল ফর্ম দিতে বলেনি। যদি বলতো যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ল্যাড, তখন তুমি শুধু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলতা। কিন্তু এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ল্যাড, তার মানে কি এখানে ডেফিনেশন দিতে বলা হয়েছে। তার মানে কি ডেফিনেশন মানে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা কি ডেফিনেশন? না না স্যার, তাহলে যে প্রশ্ন বুঝতে হবে যে হোয়াট ইজ ল্যাড বলেছে যখন, তার মানে তোমাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা কি সেটা বলতে হবে। শুধু ফুল মিনিংটা দিলে হবে না যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটা কি সেটা বলতে হবে। আর যদি বলে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ল্যাড, তখন তোমার শুধু এইটুকু লিখলেই এনাফ। ঠিক আছে, তো এইটুকুই যথেষ্ট, আর দরকার নাই। দেখো এই জায়গায় হোয়াট, এগুলো অবশ্যই এত বড় বড় শর্ট ব্রিফ কোশ্চেন আসবে না, কিন্তু আসতে পারে এরকম যে হোয়াট ইজ সেন্সরি মোটর স্টেজ, বা হোয়াট ইজ দ্য এইজ লেভেল ইন দিস স্টেজ, এরকম কিছু বিষয়গুলো আনতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি একটু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো পড়লাম, তোমরা আবারও একটু ভালো করে পড়ো, কারণ এইটাকে আমরা একটু গুরুত্ব দিব। ঠিক আছে তো, কারণ এখান থেকে আমরা একটা ব্রড কোশ্চেন মোটামুটি আশা করব। অতএব আমি যে ব্রড কোশ্চেনগুলো দিব সবগুলো একটু এখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে মোটামুটি এই হলো আমাদের এই চ্যাপ্টারের পড়াটা। কারো কোনো সমস্যা থাকলে একটু বলতে পারো। স্যার, কালকে কি পরের চ্যাপ্টারটা পড়াবেন? আমরা আবার তারপরে, হ্যাঁ আমরা তারপরের চ্যাপ্টারটা কি আছে, সোশিও লিঙ্গুইস্টিক, তাই তো? জি স্যার। জি সোশিও স্যার। লিঙ্গুইস্টিক্সটা আমরা পড়বো। সোশিও লিঙ্গুইস্টিক্সটা পরের দুটো চ্যাপ্টার একটু ইজি আছে, কিন্তু এই সোশিও লিঙ্গুইস্টিক্স এবং সাইকো লিঙ্গুইস্টিক্স এই দুটো একটু বড়, মানে কঠিন না। এখানে যেগুলো আমরা পড়লাম মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং তো আমরা করতে পেরেছি নাকি? জি স্যার। হ্যাঁ, এখন বাকিটা তোমরা ভাষাগত ব্যাপার দিয়ে কতটুকু ইনিয়ে বিনিয়ে লিখতে পারবা সেটা হলো এখানে ব্যাপার। কিন্তু আমি আশা করছি যে আমি যেটা বোঝানোর সেটা একটু বোঝাতে পেরেছি। মানে এখন তোমরা পড়লে পারে প্রথম দিকে যেমন চোখে দেখলে একটু কেমন মনে হচ্ছিল, আবার কি জিনিস সেটা তো আর মনে হচ্ছে না নাকি? না স্যার। জি স্যার। এখন দেখলে পারে বুঝতে পারছো যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। কারণ প্রথম যখন দেখলাম তখন কি মনে হচ্ছিল, এটা আবার কি জিনিস, হ্যাঁ, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, এগুলো দিয়ে কি বোঝায়। এই যে এই জিনিসটা ক্লিয়ার হলেই বাকিটা তুমি এখন ইনিয়ে বিনিয়ে লিখতে পারবা। ঠিক আছে তো, শুধু মেইন কথাটা জানলেই কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজ দিয়ে বাড়িয়ে লিখতে পারো, তুমি এটাকে ডেভেলপ করে লিখতে পারো। আর এখানে তো সাহিত্যের মতো অত বেশি লেখার দরকার নেই, কিন্তু মূল কথাটা লিখতে পারলেই মোটামুটি চলে যাবে। তাহলে আমরা এখানে টোটাল কয়টা থিওরি শিখলাম বলো? টোটাল 4টা। কোন থিওরিজ দিয়েছেন, তাই তো? সে দেখো এই যে পরীক্ষায়, হ্যাঁ, যে সে কে, এরকম পরীক্ষা তো এসেছে। হ্যাঁ, হু ইজ নোয়াম চমস্কি, হু ইজ ক্র্যাশেন, হ্যাঁ দেখো, বা হচ্ছে হু ইজ হচ্ছে তোমার এই যে কি যেন বললাম আমরা প্রথমটা, শুম্যান, হ্যাঁ, এরকম ভাবে আসতে পারে। অথবা শুম্যানের থিওরিটা বা এই থিওরিটা কে দিয়েছেন,
এই 4-5টা থিওরিটা আপাতত খেয়াল রাখলে হবে, দখলে খাতায় লিখে রাখবা যে এর থিওরি এই, এর থিওরি এই থিওরি এই। আশা করি 4টা তোমাদের মাথায় চলে এসেছে অলরেডি, যে 4টা থিওরি কি এবং কে কোন থিওরিটা দিয়েছে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে একটু বলতে পারো। আর আমি কোশ্চেনগুলো আপাতত দিচ্ছি, সেগুলো একটু খেয়াল রাখবা। আর যেহেতু একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের যেহেতু কবে পরীক্ষা শেষ হয়ে 12 দিন ছুটি আছে, 12 তারিখে স্যার 18 দিন ছুটি আছে, 11 18 তারিখে দিন পরীক্ষা ছুটি, হবে। তার মানে বুঝতে হবে ওদিকে 18 দিন ছুটি আর এইদিকে আমরা এখনো 15 দিন পাচ্ছি। তার মানে তোমরা মেনলি যেহেতু 8 তারিখে প্রথম পরীক্ষা, তাহলে প্রথম পরীক্ষার জন্য পড়াশোনাটা 1 তারিখ থেকে শুরু করবা। তার আগে পরপর 2টা পরীক্ষা যেটা, সেটার জন্য করার চেয়ে শেষের দিকের এই যে যেগুলো আছে ওগুলো একটু আগায় নাও, কারণ পরের যে 15 দিন বা 18 দিন তুমি ছুটি পাবা, ওখানে তুমি কমপক্ষে 2টা সাবজেক্টকে তুমি কিন্তু কভার করতে পারবা। ঠিক আছে, তো তো ওই সময়ে 2টা সাবজেক্ট কোনগুলো কভার করবা, কিভাবে করবে, একটা রুটিন তৈরি করে ফেলো সবাই, যে আমি এখন এইগুলোকে ফোকাস দিব। হ্যাঁ, তো যেহেতু এখন আমরা লিঙ্গুইস্টিক্স পড়ছি, লিঙ্গুইস্টিক্স বেস আন্ডারস্ট্যান্ডিংটাকে ফোকাস দাও, কোশ্চেন আনসারগুলো পরে দিও, ওর ভিতরে যে কোশ্চেন আনসারগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি সেগুলোকে এখন ফোকাস দাও। এইভাবে একটু মানিয়ে নাও, আশা করি সমস্যার কথা না, কারণ অলরেডি ওইদিকে যে 18 দিন ছুটি আছে ওইটাকে তুমি এদিকে মনে করো যে যুক্ত করলে পারে, এখনো আমরা প্রায় কত, এদিকে প্রায় 16 দিন, স্যার এখানে 20 দিনের মতো আছে। এখনো 1 মাসের উপরে আমাদের সময় আছে, তাই না? জি স্যার। স্যার এক্সামের আরো 20 দিনের মতো বাকি আছে। হ্যাঁ, এখনো অনেক দিন বাকি আছে, অতএব টেনশন নেওয়ার কিছু নাই। আমরা তো মোটামুটি পরীক্ষার প্রিপারেশনে যতটুকু পড়ান আমরা অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তো ঠিক আছে, এখন পড়ে থাকো, আর অন্য আমরা আগামী দিন পরের চ্যাপ্টারটা শুরু করব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম।